আসসালামু আলাইকুম ইমরান। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা আমাদের যে আইএফআরএস 18 এর যে সেশনটা ছিল, আমরা বিভিন্ন টাইমে রিশিডিউল করা হয়েছিল গত সপ্তাহে। তো সেটার আজকে আমরা ক্লাসটা সম্পন্ন করবো ইনশাল্লাহ। তো যদিও গত সপ্তাহে ক্লাসটা নেওয়ার কথা ছিল, বাট কিছু আনএভয়েডেবল সার্কামস্টেন্সেস কারণে আহ মানে ক্লাসটা রিশিডিউল করা হয়েছিল। তো আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া যে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করতে পারছি। তো যাই হোক, আমরা আজকে শিখবো হচ্ছে আইএফআরএস 18, যেটা হচ্ছে একেবারে বলতে গেলে লেটেস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা আমাদের আগে IS 1 ছিল, বা IS 1টা এখনো ইফেক্টিভ, বাট আইএফআরএস 18 2027 থেকে পুরোপুরি আপনার ইমপ্লিমেন্টেশনে চলে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন হচ্ছে আপনার প্রিভিয়াস যেই আইএসটা বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IS 1, এটা আপনার বিলুপ্ত হয়ে যাবে। তো প্রথমে আমি যদি একটু চিন্তা করি যে আপনার আইএস এন্ড আইএফআরএস এর মধ্যে মূলত পার্থক্যটা কি। আইএস এন্ড আইএফআরএস এর মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনার সবগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে কি? এটা একটা গাইডলাইন, অর্থাৎ আপনি অ্যাকাউন্টিং কিভাবে করবেন বিভিন্ন ট্রানজাকশনের, সেটার যে গাইডলাইন গুলো দেওয়া আছে, বা প্রতিটা জিনিসেরই তো আপনার গাইডলাইন বা রুলস রেগুলেশন থাকে। বিশেষ করে আপনার ইনকাম ট্যাক্স এর কাজ করতে গেলে আপনার একটা রুলস রেগুলেশন আছে, যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। ভ্যাট এর কাজ করতে গেলে আপনার ভ্যাট অ্যাক্ট 2012, বা কোম্পানির কাজ করতে গেলে আপনার কোম্পানিজ অ্যাক্ট 1994। অর্থাৎ প্রতিটা জিনিসই কিন্তু আপনার এক আকারে আমাদের সামনে দেওয়া থাকে, বা গাইডলাইন গুলো দেওয়া থাকে। আমাদের এর বাহিরে যাওয়ার আসলে সুযোগ থাকে না, বা গাইডলাইন গুলো আপনার একটা নির্দিষ্ট জায়গা থেকে হচ্ছে আপনার দেওয়া হয়, যাতে করে আপনার রিপোর্টিংটা করা যায় ঠিক মতো, বা কমপ্লায়েন্স করা যায় ঠিক মতো। তো অ্যাকাউন্টিং এর জন্য আপনার সেপারেট গাইডলাইন আছে, যেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা নামেই মেনটেন করা হয়, সেটা হচ্ছে আপনার আইএস এন্ড আইএফআরএস। তো আইএস এবং আইএফআরএস এর মধ্যে যে মূল পার্থক্যটা যেটা আমি বলতেছিলাম, যে সর্বপ্রথম যখন আহ ওয়ার্ল্ড যে অথরিটি গুলো আছে, অ্যাকাউন্টিং বডি, তো তারা হচ্ছে আপনার সিদ্ধান্ত নিল যে আপনার সারা ওয়ার্ল্ডের যে অ্যাকাউন্টিং সিস্টেমটা, এটা যাতে হারমোনাইজ করা যায়, বা একটা সেন্টার থেকে আপনার মানে গাইড সরি, একটা একটা সেন্টার থেকে আপনার কন্ট্রোল করা যায়। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যাতে করে আপনার বাইরের দেশে যেমন আমেরিকার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দুইটা যাতে আপনার মোটামুটি ম্যাচ করে, বা আপনার স্ট্রাকচারটা ম্যাচ করে, বা ট্রানজাকশনের বুকিংটা ম্যাচ করে, যাতে করে আপনার বাংলাদেশের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাতে কানাডা বা পাকিস্তান বা ইন্ডিয়া, যে কোনো দেশেরই আপনার ইনভেস্টর যাতে করে বুঝতে পারে, বা আমরাও যাতে বাহিরের কোন একটা দেশের কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাতে আমরা বুঝতে পারি। তো এটার উদ্দেশ্যেই মূলত আপনার এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো করা। সেটা হচ্ছে আপনার 1973 সালে আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, যেটা হচ্ছে এই নামে ছিল, যে IASC, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। এই কমিটি গুলো হচ্ছে সর্বপ্রথম আপনার এই অ্যাকাউন্টিং গাইডলাইন বা স্ট্যান্ডার্ড গুলো পাবলিশ করা শুরু করে। এবং সারা ওয়ার্ল্ড এর যে প্রফেশনাল বডি গুলো আছে, সে বা সারা ওয়ার্ল্ড এর যে আপনার লোকাল বডি গুলো আছে, তারাও হচ্ছে আপনার এই ইন্টারন্যাশনাল গাইডলাইনটা আপনার অ্যাডপশন করে নেয়। তো এটার ফলে যেটা হয়, সেটা হচ্ছে আপনার হারমোনাইজেশনটা ঘটে। হারমোনাইজেশনটা কি, যেটা আমি বলতেছিলাম, যে আপনার একটা দেশের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাতে অন্য দেশের ইনভেস্টর, বা অন্য দেশের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদের দেশে একজন ইনভেস্টর যাতে করে ভালোভাবে বুঝতে পারে। তো সেজন্যই মূলত আপনার এই স্ট্যান্ডার্ড গুলো করা। তো এটা যে মূল অবজেক্টিভস বা উদ্দেশ্য, সেটা আপনার আমরা এটার যে বাস্তবতা, এই বাস্তবতা আমরা
মানে অবলোকন করতেছি যে আমরা বিভিন্ন দেশের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা খুব সহজেই দেখলেই আমরা বুঝতে পারি যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি কি আছে। শুধুমাত্র এটা কি কারণে, আপনার এই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আছে যে সারা ওয়ার্ল্ডে আপনার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, যাতে করে আপনার এই হারমোনাইজেশনটা আপনার সফল হয়। যেমন আমি যদি আপনাকে একটু বলি যে ধরেন এরকম যদি হয় যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে বলে দিল যে আপনার এটা ইউনিফর্ম ট্যাক্সেশন রুলস, একটা ইউনিফর্ম ট্যাক্সেশন রুলস আপনার পাবলিশ করলো যে সারা ওয়ার্ল্ড যেসব দেশ আপনার ইউনাইটেড নেশনের সাথে যুক্ত তাদেরকে আপনার এই ইউনিফর্ম অ্যাকাউন্ট সরি এই ইউনিফর্ম ট্যাক্স রুলসটা মানতে হবে। তাহলে কি হবে জিনিসটা, তাহলে দেখবেন যে আপনার বাংলাদেশের একজন ট্যাক্স প্র্যাকটিশনার আমেরিকা বা কানাডা বা যে কোনো দেশের আপনার একজন ট্যাক্স পেয়ারের রিটার্ন করতে পারবে। সেক্ষেত্রে আপনার কি স্কোপটা বেড়ে যাবে, কারণ কারণ হচ্ছে একটা ইউনিক একটা ইউনিফর্ম একটা ট্যাক্সেশন সিস্টেম তারা মেনটেন করতেছে সারা ওয়ার্ল্ডে। ঠিক আছে, তো এই হচ্ছে মূল উদ্দেশ্য। জাস্ট আমি একটা উদাহরণ বললাম যে আপনার যেহেতু আপনার বাংলাদেশে এক ধরনের ট্যাক্সেশন সিস্টেম, আমেরিকাতে এক ধরনের ট্যাক্সেশন সিস্টেম, কানাডাতে এক ধরনের ট্যাক্সেশন সিস্টেম, যার কারণে হচ্ছে আপনার একটা লোকাল ট্যাক্স প্র্যাকটিশনার শুধুমাত্র তার লোকাল বাউন্ডারির মধ্যেই আপনার কাজটা করতে পারে, বাইরের কাজটা ঠিকমতো করতে পারে না। কারণ হচ্ছে আপনার বাইরের আলাদা ট্যাক্সেশন সিস্টেম হওয়ার কারণে সেখানে তাদের দক্ষতা নাই। ঠিক আছে, তো এটা যদি এরকম হইতো যে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও যে আপনার কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতো, যে আপনার তাদের ইউনিক আপনার অ্যাকাউন্টিং গাইডলাইন দেওয়া আছে, তো সেক্ষেত্রে কি হতো যে হারমোনাইজেশনটা হতো না। তাহলে আমি বাংলাদেশে বসে যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমি বাহিরের কোনো একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি আন্ডারস্ট্যান্ড করতে পারতাম না বা আমি বুঝতে পারতাম না। ঠিক আছে, বাট অ্যাকাউন্টিং সিস্টেম একটা জায়গা থেকে হওয়ার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে। যাই হোক, যেখানে ছিলাম যে আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি সর্বপ্রথম আপনার আইএস নামে, অর্থাৎ যতগুলো স্ট্যান্ডার্ড আপনার পাবলিশ করা হয় সেটা হচ্ছে আপনার আইএস নামে, এবং আইএস এর আপনার ক্রোনোলজি নাম্বার ওয়াইজ হচ্ছে আপনার তারা পাবলিশ করছে, যেমন IS-1, IS-2, IS-3, IS-4। ঠিক আছে, তো এরকম আপনার বিভিন্ন সাবজেক্টের উপর বেস করে এক একটা আপনার আইএস পাবলিশ করা হয়েছে। পরবর্তীতে আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটিটা এটা বিলুপ্ত হয়ে যায়। এটা বিলুপ্ত হয়ে যে আপনার নতুন আরেকটা বোর্ড হয়, যে আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এই নামে হচ্ছে আপনার নতুন আরেকটা যেটাকে বলা হচ্ছে আপনার প্যানেল গঠন করা হয়। তো সেখান থেকে আপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনার পরবর্তীতে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আসবে সেটা আসবে হচ্ছে আপনার আইএফআরএস নামে। ঠিক আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি যেই স্ট্যান্ডার্ড গুলো পাবলিশ করতো সেটা হচ্ছে আপনার আইএস নামে, আর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যেই স্ট্যান্ডার্ড গুলো পাবলিশ করবে সেটা করবে হচ্ছে আপনার আইএফআরএস নামে। বাট ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যেটা করছে যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি বিলুপ্ত হয়েছে ঠিক আছে, বাট তাদের যে আপনার পাবলিশড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আছে এগুলো তারা মেনে নিছে বা অ্যাডপশন করে নিছে, যে ওগুলো বিলুপ্ত হবে না। অর্থাৎ যে আইএস গুলো আছে ওই আইএস গুলো বিলুপ্ত হবে না, বাট নতুন নতুন যদি কোনো স্ট্যান্ডার্ড আবার আসে তো সেক্ষেত্রে আবার আইএফআরএস নামে আপনার পাবলিশ করা হবে। ঠিক আছে, তো যদি আপনার তারা মনে করে যে আইএস একটা বিলুপ্ত করা প্রয়োজন নতুন আইএফআরএস দিয়ে, সেক্ষেত্রে তারা এটা করতে পারবে, এবং যখন করবে তখন ওই আইএসটা বিলুপ্ত হয়ে যাবে এবং নতুন যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা আইএফআরএস নামে আসছে সেটাই ইফেক্টিভ হবে। তো এটারই একটা মানে উৎকৃষ্ট বেস্ট এক্সাম্পল হচ্ছে আপনার আইএফআরএস 18, যেটা হচ্ছে আপনার সর্বপ্রথম যেই আপনার IS-1টা আসে, যেটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা দীর্ঘদিন যাবত চলতেছে 2025 পর্যন্ত, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডও এটা ফলো করে। তো এখন যেটা হয়েছে যে নতুন একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড চলে আসছে, সেটা হচ্ছে আপনার আইএফআরএস নামে। তো আইএফআরএস নামে যেহেতু নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড চলে আসছে,
এবং এটা IS-1 কে কন্ট্রাডিক্ট করে, সেহেতু হচ্ছে আপনার IS-1 টা বিলুপ্ত হয়ে যাবে এবং 2027 থেকে হচ্ছে আপনার IFRS 18 কে আমাকে মানে ফলো করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে মূল কথা যে আপনার IFRS 18 এবং IS-1, তো IS-1 টা বিলুপ্ত হবে, IFRS 18 আপনার অ্যাডপশনে চলে যাবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যারা বিশেষ করে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে জব করবেন বা করতেছেন, তাদের যেহেতু আপনার মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলো আপনার আয়তন IFRS কে আপনার ফুললি কমপ্লাই করে। লোকাল অর্গানাইজেশন গুলো বিশেষ করে আপনার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লিস্টেড, তারাও হচ্ছে আপনার ISN IFRS বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আপনার মোটামুটি বলতে গেলে অলমোস্ট সবগুলোই মানে যেগুলো দরকার ইফেক্টিভ সেগুলো হচ্ছে আপনার ফলো করে। বাট আপনার প্রাইভেট যে অর্গানাইজেশন গুলো, লোকাল প্রাইভেট অর্গানাইজেশন, সেক্ষেত্রে আপনার কিছুটা ঘাটতি আছে ISN IFRS কমপ্লাই করার ক্ষেত্রে। বাট সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লিস্টেড কোম্পানি এবং আপনার বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের জন্য হচ্ছে আপনার IFRS 18 টা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আপনার 2027 থেকে আমাদের যে নেক্সট আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হবে হচ্ছে আপনার IFRS 18 অনুযায়ী। ঠিক আছে? তাহলে আমরা এবার চলে যাই যে আপনার IFRS 18 জিনিসটা কি। তো আজকে আমরা কি কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে আপনার মূলত আমাদের যে IFRS 18 টা নতুন আসছে, সেটা হচ্ছে আপনার চেঞ্জেস এর সামারিজটা দেখবো এবং আপনার নতুন কি কি রিকোয়ারমেন্ট আসছে সেটা আমরা দেখবো। দেন হচ্ছে আপনার IFRS 18 যেটা নতুন পাবলিকেশন করা হয়েছে, তো এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা কি এটা আমরা জানার চেষ্টা করব। তো এখানেও খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা আমরা আলোচনা করব। দেন হচ্ছে আপনার এই স্ট্যান্ডার্ডের যে মূল উদ্দেশ্য বা অবজেক্টিভসটা কি সেটা আমরা আলোচনা করব। দেন হচ্ছে আপনার IFRS এর যে নতুন নতুন যে রিকোয়ারমেন্ট গুলো আসছে, যেটা হচ্ছে আমাদের মূল ফোকাস পয়েন্ট, এটা হচ্ছে আমরা আলোচনা করব। এখানেই সবচেয়ে বেশি আমরা কথা বলবো। তো 3টা রিকোয়ারমেন্ট কি কি আছে এখানে, 5, 6, 7, এই 3টা ডিটেলস আমরা আলোচনা করব। দেন হচ্ছে আপনার IFRS 18 নতুন আসার ফলে আপনার অন্যান্য যে স্ট্যান্ডার্ড গুলো আছে, কিছু কিছু স্ট্যান্ডার্ডে আপনার চেঞ্জ আসছে, সেই চেঞ্জ গুলো আমরা আলোচনা করব। এবং আরেকটা জিনিস আলোচনা করব হচ্ছে আপনার ইফেক্টিভ ডেট এন্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ কত তারিখ মানে কত তারিখ থেকে হচ্ছে আমার এই যে IFRS 18 টা আমার কার্যকর হবে সেটা। এবার আমরা চলে যাই যে আপনার সামারি অফ চেঞ্জেস এন্ড নিউ রিকোয়ারমেন্টস। তাহলে আমরা যে সামারি বা একটা স্ন্যাপশট যদি আমরা এখানে দেখি, সেখানে প্রথম কথাটা কি যে ইম্প্যাক্ট অফ দ্য ইন্ট্রোডাকশন অফ IFRS 18। যে IFRS 18 এর ফলে বা ইন্ট্রোডাকশনের ফলে আপনার কি ইম্প্যাক্টটা পড়বে। তো আমি যেটা ক্লাসের শুরুতেই বলতেছিলাম যে আপনার IFRS 18 রিপ্লেস করবে হচ্ছে আপনার IS-1 কে। ঠিক আছে? তো IS-1 যখন IFRS 18 আমরা অ্যাপ্লিকেশন করব, তো সেক্ষেত্রে আপনার IS-1 টা বিলুপ্ত হয়ে যাবে আর IS-1 এ কোনো কাজ থাকবে না। ঠিক আছে? তো প্রথম যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার IFRS 18 IS-1 কে বিলুপ্ত করে ফেলবে। এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার IFRS 18 ইন্ট্রোডিউসেস নিউ রিকোয়ারমেন্টস, অর্থাৎ নতুন 3টা রিকোয়ারমেন্ট আসছে। 3টা রিকোয়ারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন IFRS 18 এ, তো সেক্ষেত্রে আপনার এই 3টা বিষয় নতুন করে আমার অ্যাডপশন করতে হবে। তো এখানে কি কি আছে যে নিউ ক্যাটাগরিজ এন্ড সাবটোটালস ইন প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, অর্থাৎ আপনার প্রফিট এন্ড লস স্টেটমেন্টে কিছু নতুন ধারণা আসছে। সেখানে হচ্ছে আপনার 3টা ক্যাটাগরি দেওয়া হয়েছে এবং আপনার কিছু সাবটোটালস দেওয়া হয়েছে, যেটা আমরা নেক্সট আলোচনা করব। দেন হচ্ছে আপনার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আপনার MPM বা ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজারে দেখাতে হবে এবং ডিসক্লোজারে কি কি দেখাবো সেটাও আমরা আলোচনা করব। দেন হচ্ছে আপনার অ্যাগ্রিগেশন এন্ড ডিসঅ্যাগ্রিগেশনের ইমপ্রুভমেন্ট আসছে, তো সেটাও আমরা আলোচনা করব। এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার IFRS 18 আসার পরে অন্যান্য যে স্ট্যান্ডার্ড গুলো আছে, এই স্ট্যান্ডার্ডের কিছু চেঞ্জ আসছে। তো স্ট্যান্ডার্ডের কি কি চেঞ্জ আসছে সেটা হচ্ছে আপনার
IS 8 যেটা আছে, আমরা এখানে যারা আমার ISN IFRS এর যে কোর্সটা করছিলেন 12টা ক্লাসের, তো সেক্ষেত্রে আমরা সবাই জানেন যে IS 8টা কি। তো IS 8 এটার টাইটেলে কিছু চেঞ্জ আসছে, অর্থাৎ আগে যেটা নাম ছিল সেটা হচ্ছে আপনার চেঞ্জেস অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং এস্টিমেটস অ্যান্ড এরর। এটার নামটা চেঞ্জ হয়ে নতুন নাম আসছে, সেটা আমরা আলোচনা করব। দেন হচ্ছে আপনার কিছু IS 1 এর রিকোয়ারমেন্ট আছে যেগুলো হচ্ছে আপনার IS 8 এ মুভ করা হয়েছে। অর্থাৎ IS 1 যেহেতু চলবে না, তো সেহেতু আপনার IS 1 এর কিছু কিছু মানে প্রভিশন আছে, প্রভিশন গুলো হচ্ছে আপনার IS 8 এ নিয়ে ট্রান্সফার করা হয়েছে। তারপর হচ্ছে আপনার কিছু ছোট ছোট অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হচ্ছে আপনার IS 7, IS 33 এন্ড IS 34 এ আপনার কিছু অ্যামেন্ডমেন্ট আসছে বা চেঞ্জ আসছে। দেন হচ্ছে আপনার ইফেক্টিভ ডেট। তো ইফেক্টিভ ডেটটা কি? ইফেক্টিভ ডেটটা হচ্ছে আপনার, এটা ইফেক্টিভ হবে হচ্ছে আপনার 1 জানুয়ারি 2027 থেকে। ঠিক আছে, তো 1 জানুয়ারি 2027 থেকে হচ্ছে আপনার IS 1 বিলুপ্ত হবে এবং IFRS 18 হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আর্লিয়ার অ্যাপ্লিকেশন পারমিটেড। তো আর্লিয়ার অ্যাপ্লিকেশনটা কি? কেউ যদি চায় যে এই বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট IFRS 18 অনুযায়ী প্রেজেন্ট করতে, সেহেতু তার এটা করার সুযোগ আছে। ঠিক আছে, কেউ যদি চায় যে না এই বছর থেকে আমি IFRS 18 ফলো করব, সেক্ষেত্রে সে এটা করতে পারবে। বাট যারা করবে না তাদের জন্য হচ্ছে আপনার 2027-এর 1 জানুয়ারি থেকে আপনার এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অফ দ্য পাবলিকেশন অফ IFRS 18। অর্থাৎ IFRS 18 এর যে ব্যাকগ্রাউন্ডটা, যেটা যে পাবলিকেশন আমার হলো, তো সেটার ব্যাকগ্রাউন্ডটা কি? এটা হচ্ছে আপনার, এখানে কি আছে যে আপনার প্রজেক্ট, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড একটা, তারা অ্যানালাইসিস করছে যে আপনার যেটা হচ্ছে ডিমান্ড অ্যানালাইসিস। ঠিক আছে, যে আপনার IS 1 কি বর্তমানে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট যেটা প্রেজেন্ট করে, সেটা কি আপনার ফুল অবজেক্টিভটা সার্ভ করতেছে কিনা বর্তমানে। তো সেক্ষেত্রে তারা চিন্তা করলো যে না, আপনার আরো আপডেট কিছু নিয়ে আসা দরকার। তো সেহেতু আপনার তারা এই প্রজেক্টটা নিয়েছে, যে IFRS 18 এর প্রজেক্ট, যে তারা IFRS 18 নামে একটা নতুন স্ট্যান্ডার্ড গঠন করবে। এরপরে যেটা করছে সেটা হচ্ছে আপনার 2016 সালে হচ্ছে আপনার এই প্রজেক্টটা তারা হাতে নিছে। তো প্রজেক্টটা হাতে নেওয়ার পরে হচ্ছে আপনার তারা এক্সপোজার ড্রাফট ইস্যু করছে। তো এক্সপোজার ড্রাফট ইস্যু যেটা হয় সেটা হচ্ছে আপনার, তারা একটা ড্রাফট করছে। তো ড্রাফট করার পরে হচ্ছে আপনার এটা বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, প্রফেসর বা বিভিন্ন যেই যেটাকে বলে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছেন, তাদের কাছে হচ্ছে আপনার এগুলো দেওয়া হয়েছে এক্সপোজার ড্রাফটটা, এবং তাদের থেকে হচ্ছে আপনার অপিনিয়ন কালেক্ট করা হয়েছে। তো অপিনিয়ন কালেক্ট করার পরে হচ্ছে আপনার 19 এপ্রিল 2024 আপনার এই IFRS 18টা পাবলিশ করছে। ঠিক আছে, তো কেউ যদি চায় যে এখন এই বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার IFRS 18 অনুযায়ী করবে, সেক্ষেত্রে তারা এটা করতে পারবে, এবং 2027 থেকে এটা পুরোপুরি আপনার অ্যাপ্লিকেবল করতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার নিউ রিকোয়ারমেন্টস অফ IFRS 18। অর্থাৎ IFRS 18 এর 3টা নতুন রিকোয়ারমেন্ট আসছে। এটা আপনাদের ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার যে চেঞ্জ আসছে, অর্থাৎ আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে কম্পোনেন্ট জানি। তো আপনারা কি বলতে পারেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্টস গুলো কি কি? একটু মেসেজে একটু লিখেন তো। মেসেজ বক্স আছে এখানে, গুগল মিটের যে মেসেজ বক্সটা আছে এখানে, আপনি একটু লিখেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্টস গুলো কি কি।
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কম্পোনেন্টস গুলো কি কি একটু আপনার মেসেজ বক্সে লিখেন। চ্যাট জিপিটি সহায়তা নিতে পারেন, সমস্যা নাই, বা গুগলে সার্চ করতে পারেন। আচ্ছা, আর কেউ আছেন? বলেন, হ্যাপি রানিং ডে, কি কোশ্চেন? আচ্ছা, এখানে কে আছে? রোবেল হোসেন আছেন না? আপনি একটু লিখেন মেসেজ বক্সে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্টস গুলো কি কি। আমাকে শোনা যায় তো না ঠিক মতো? জি স্যার, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। রেসপন্স তো পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, একটা আসছে, সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে কম্পোনেন্ট বা মূল বিষয়গুলো কি কি, সেটা হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, সরি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, দেন হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, দেন হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, আর এটা হচ্ছে আপনার নোটস। তো এই পাঁচটা হচ্ছে কম্পোনেন্ট, এটা সবারই জানা উচিত এবং জানতে হবে। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে পাঁচটা কম্পোনেন্ট, এই পাঁচটা কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে বেশি যেই কাজটা হয়েছে সেটা হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। এই পোর্শনে হচ্ছে আপনার আইএফআরএস 18 নতুন নতুন বিষয়গুলো আসছে, নিয়ে আসছে। অন্যান্য যে স্টেটমেন্ট গুলো আছে সেটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই আছে, বাট স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, সেখানে আপনার নতুন কিছু বিষয় নিয়ে আসছে, বা স্ট্রাকচারে কিছু চেঞ্জ আসছে এবং ম্যান্ডেটরি করে নিয়ে আসছে। এরপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার ডিসক্লোজার অ্যাবাউট ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটাও আপনার নোটস আকারে আমাকে ডিসক্লোজ করতে হবে। দেন হচ্ছে আপনার এগ্রিগেশন, এবং এগ্রিগেশনে আপনার কিছু ইমপ্রুভমেন্ট আসছে। এই তিনটা হচ্ছে আপনার মেজর চেঞ্জ, এবং তিনটা আপনাদের আইএফআরএস 18, আপনি অন্য কিছু জানেন বা না জানেন, এই তিনটা জিনিস আপনাকে জানতেই হবে। ঠিক আছে? তো এই তিনটা জিনিস যেহেতু চেঞ্জ আসছে, আমরা যাই যে প্রথম চেঞ্জ কি আসছে, যে নিউ রিকোয়ার্ড সাবটোটালস ইন প্রফিট অ্যান্ড লস, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ইনক্লুডিং অপারেটিং প্রফিট। তো এখানে আমি যদি একটু আপনাদের এক্সেলে দেখাই,
তো সাবটোটালস গুলো কি কি, অর্থাৎ সাবটোটাল কাকে বলে? যে আপনার এটা হচ্ছে ধরেন আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বা লাভ ক্ষতি হিসাব, সহজ ভাষায় বাংলায়, বা স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস বা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, যেভাবে আপনি বলেন না কেন এটা। তো এখানে আসলে কি কি থাকে? একটা হচ্ছে আপনার ধরেন রেভিনিউ থাকে, কস্ট অফ গুডস সোল্ড থাকে, তারপর হচ্ছে আপনার রেভিনিউ থেকে কস্ট অফ গুডস যদি আপনি মাইনাস করেন, আপনি পাবেন হচ্ছে আপনার গ্রস প্রফিট, গ্রস প্রফিট পাবেন। দেন হচ্ছে আপনার আদার ইনকাম আছে, অর্থাৎ আদার ইনকাম বলতে আদার অপারেটিং ইনকাম আছে। দেন হচ্ছে আপনার সেলিং এক্সপেন্স আছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, আদার এক্সপেন্সেস আছে, ফাইন্যান্স কস্ট আছে। দেন হচ্ছে আপনার প্রফিট বিফোর ট্যাক্স আছে। অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্সটা কি? এই যে গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে আপনি ইনকামটা যোগ করলেন, আদার ইনকামটা যোগ করলেন, আর বাকি যে এক্সপেন্স গুলো আছে এক্সপেন্স গুলো মাইনাস করলেন, মাইনাস করে যেটা আসছে সেটা হচ্ছে আপনার ধরেন আপনার প্রফিট বিফোর ট্যাক্স। এরপরে আপনি ইনকাম ট্যাক্সটা বা ইনকাম ট্যাক্সের যে এক্সপেন্সটা আসে সেটা আপনি মাইনাস করলেন, মাইনাস করার পরে আপনার আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার প্রফিট ফর দ্য ইয়ার ফ্রম কন্টিনিউইং অপারেশন বা নেট প্রফিট এটাও বলতে পারেন, বা প্রফিট আফটার ট্যাক্স, যে নামে আপনি উল্লেখ করেন সেটা আপনার এখানে আপনি পেয়ে যাবেন। তো এখন এখানে কি বলছে যে প্রথম কথাটা, যে আপনার সাব টোটালের চেঞ্জ আসছে। এই যে প্রথমে কি, যে আপনার নিউ রিকোয়ার্ড সাব টোটালস, এই যে আপনার সাব টোটালের চেঞ্জ আসছে। তাহলে আমরা আমরা আগে বুঝি যে সাব টোটালসটা কি। সাব টোটালসটা হচ্ছে আপনার এটাকে বলে সাব টোটালস। এই যে গ্রস প্রফিট, এটা হচ্ছে একটা সাব টোটাল। প্রফিট বিফোর ট্যাক্স, এটাকে বলে একটা সাব টোটাল। ঠিক আছে? এবং নেট প্রফিট বা প্রফিট ফর দ্য ইয়ার, এটাও একটা কি, একটা সাব টোটাল। এই যে এটা একটা সাব টোটাল। তো এগুলো হচ্ছে আপনার সাব টোটাল। এটা যখন আমরা আইএস 1 করতাম, তো সেক্ষেত্রে আপনার ধরা বাঁধা কোনো ধরনের সাব টোটাল ছিল না, বা আপনাকে এই নামেই সাব টোটাল করতে হবে এরকম কোনো ধরা বাঁধা ছিল না। যার কারণে আপনি গ্রস প্রফিট যদি আপনি অন্য নামেও দিতেন সেটাও আপনার অ্যাকসেপ্টেড ছিল। প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ সকল খরচ ইনকাম একসাথে এখানে দেখায় তারপর হচ্ছে আপনি প্রফিট বিফোর ট্যাক্স দিলেন, সেটাও আপনার অ্যালাউ ছিল। তারপর হচ্ছে আপনার প্রফিট ফর দ্য ইয়ার ফ্রম কন্টিনিউ অপারেশন বা প্রফিট বিফোর ট্যাক্স, যেই নাম, সরি প্রফিট আফটার ট্যাক্স, যেই নামই আপনি দেন, এখানে আপনার কোনো ধরা বাঁধা কিছু ছিল না। অর্থাৎ আপনি যে ইচ্ছে মতো আপনি নামগুলো বা সাবটোটালের নামগুলো ইউজ করতে পারতেন। বাট আপনার আইএফআরএস 18 এটাকে আপনার কিছু রেস্ট্রিকশন করে দিচ্ছে, যে আপনার এই যে সাবটোটাল, সাবটোটালের আপনার নামগুলো বলে দিচ্ছে যে এই নামে সাবটোটাল আপনার হতে হবে। ঠিক আছে? এই নামে আপনার সাবটোটাল হতে হবে। এর বাইরে বাইরে কোনো নাম আপনি ইউজ করতে পারবেন না, বা নিজের ইচ্ছা মতো কোনো নাম ইউজ করতে পারবেন না। এটা একটা চেঞ্জ আসছে। তো প্রথম চেঞ্জটা কি, যে আপনার সাবটোটালের নতুন নতুন সাবটোটাল আসছে, বা সাবটোটালে আপনার নামগুলো রেস্ট্রিকশন করে দিয়েছে, বা আপনার ফিক্সড করে দিয়েছে যে আপনার এই নামেই হচ্ছে আপনার সাবটোটাল গুলো হতে হবে। এরপরে যেটা আরেকটা জিনিস আসছে সেটা হচ্ছে আপনার, আমরা ক্যাশ ফ্লো করতে যাই, আমরা সবাই ক্যাশ ফ্লো জানি, যে ক্যাশ ফ্লো বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটা আছে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু আপনার তিনটা ক্যাটাগরিতে প্রেজেন্ট করতে হয়। অর্থাৎ তিনটা ক্যাটাগরিতে যদি আমি প্রেজেন্ট করি, কেউ কি জানেন যে আপনার ক্যাশ ফ্লোতে আপনার তিনটা ক্যাটাগরি যে প্রেজেন্ট আমরা করি, এই তিনটা ক্যাটাগরির নামটা কি আপনারা কেউ বলতে পারবেন? জাস্ট আপনার একটু মেসেজ বক্সে লিখেন যে আপনার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লোতে যে আপনার তিনটা ক্যাটাগরি করা হয়, এই তিনটা ক্যাটাগরির নামগুলো একটু বলেন।
আচ্ছা, অনেকে অ্যান্সার দিছেন। সেটা হচ্ছে আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ আপনি যে ক্যাশ গুলো পাচ্ছেন বা ক্যাশ গুলো আপনার ইনফ্লো হচ্ছে, আউটফ্লো হচ্ছে, তো এটার যে ক্যাটাগরি, এটা ক্যাটাগরি হচ্ছে আপনার তিনটা। অর্থাৎ আপনার অপারেটিং যে অ্যাক্টিভিটিস গুলো আছে, অপারেটিং যে অ্যাক্টিভিটিস গুলো আছে, অর্থাৎ আপনার যে মেইন যে অপারেশন, একটা প্রতিষ্ঠানের যে মেইন অপারেশন, এই অপারেশন থেকে আসলে আপনার কতটুকু ক্যাশ আসছে বা কতটুকু ক্যাশ গেছে, এটা হচ্ছে আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস এর অংশে আসে। আর এটা হচ্ছে আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার মূলত আপনি যে ইনভেস্ট করতেছেন বা ফিক্সড অ্যাসেট ক্রয় করতেছেন বা ফিক্সড অ্যাসেট যে সেল করতেছেন, এই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আছে, এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনার কতটুকু ক্যাশ আসতেছে, কতটুকু ক্যাশ যাচ্ছে সেটা। ফাইন্যান্স অ্যাক্টিভিটিস, ফাইন্যান্স অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার ফাইন্যান্সিং, আমরা সবাই জানি যে ফাইন্যান্স হচ্ছে আপনার তিনটা বিষয় নিয়ে কথা বলে। একটা হচ্ছে আপনার ইনভেস্ট নিয়ে কথা বলে, আর একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিং এর কথা বলে। ফাইন্যান্সিং কি, সেটা হচ্ছে আপনার লোন নেওয়া, লোন রিপে করা, ইন্টারেস্ট আপনার প্রদান করা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার, বা শেয়ার বাবদ হচ্ছে টাকা কালেক্ট করা, অর্থাৎ ফাইন্যান্সিং করা। আর হচ্ছে আপনার পে আউট করা বা ডিভিডেন্ড দেওয়া। এটা হচ্ছে আপনার মূলত ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস অংশ। তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আমরা ইনভেস্টিং তো আলাদা করে অ্যাক্টিভিটিস দেওয়াই আছে, বাট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস গুলো কি কি, এটা হচ্ছে আপনার শেয়ার ট্রান্সফারের মাধ্যমে হচ্ছে ফাইন্যান্সিং করা বা শেয়ার সেল করা। দেন হচ্ছে আপনার ডিভিডেন্ড দেওয়া, লোন নেওয়া, বা আপনার লোনের যে ইন্টারেস্ট আপনি দিচ্ছেন সেটা। এগুলো হচ্ছে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো এই কয়টা অ্যাক্টিভিটিস বা এই কয়টা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আপনার ক্যাশের কি আদান প্রদান হচ্ছে, সেটা আমরা দেখাই হচ্ছে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ ক্যাশ ফ্লো এভাবে হচ্ছে আপনার ক্যাটাগরাইজ করা। অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ড হচ্ছে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ তিনটা অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার মূলত ক্যাশ ফ্লোতে। এই তিনটা হচ্ছে আপনার দেওয়া আছে। তো আমরা সবাই জানি যে আপনার ক্যাশ ফ্লোতে হচ্ছে আপনার এই তিনটা ক্যাটাগরিতে প্রেজেন্ট করতে হয়। এখন প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, অর্থাৎ আপনার আইএফআরএস 18 যেটা করছে, সে তারা বলছে যে আপনার আপনার যে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট আপনি এখন করবেন, এই প্রফিট এন্ড লস স্টেটমেন্টটাও আপনার এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করে হচ্ছে আপনাকে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে একটা মেজর চেঞ্জ। তাহলে আমরা প্রফিট এন্ড লস স্টেটমেন্টের দুইটা মেজর চেঞ্জ জানলাম। একটা হচ্ছে সাব টোটালের চেঞ্জ, আর একটা হচ্ছে আপনার তিনটা ক্যাটাগরিতে আমাকে প্রেজেন্ট করতে হবে। এই দুইটা হচ্ছে আমার চেঞ্জ আসছে আপনার প্রফিট এন্ড লস স্টেটমেন্টে। আর অন্যান্য যেই আপনার স্টেটমেন্ট গুলো আছে সেখানে আপনার কোনো ধরনের চেঞ্জ আসেনি। যদিও আপনার ক্যাশ ফ্লোতে কিছু চেঞ্জ আসছে, সেটা আমি শেষের দিকে বলবো। বাট মূল চেঞ্জটা বা ফোকাস পয়েন্টটাই হচ্ছে আপনার পারফরমেন্স, অর্থাৎ সরি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট। তো আপনারা একটু মেসেজ বক্সে বা হোয়াটসঅ্যাপে মেসেজে একটু লিখেন যে আপনার কি কি চেঞ্জ আসছে আপনার প্রফিট এন্ড লস স্টেটমেন্টে। এটা একটু আপনারা একটু লিখেন।
জি, আপনারা একটু লিখেন যে আপনার স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসে কি কি চেঞ্জ আসছে। হোয়াটসঅ্যাপের গ্রুপটাতে লিখলেও হবে আপনার, অথবা আপনি গুগল মিটের যে মেসেজ বক্সটা আছে সেখানে লিখলেও হবে। আচ্ছা, তো মেহেদী হাসান যেটা বললেন সেটা হচ্ছে আপনার সাবটোটালে চেঞ্জ আসছে, সাবটোটালের নাম। আর একটা হচ্ছে ডিসক্লোজারে চেঞ্জ আসছে, না ডিসক্লোজারে এখনো না। আমি বলছি যে প্রফিট এন্ড লস স্টেটমেন্টে কি কি চেঞ্জ আসছে। প্রফিট এন্ড লস স্টেটমেন্টে চেঞ্জ আসছে, সাবটোটালে চেঞ্জ আসছে, আর এটা হচ্ছে আপনার ক্যাটাগরিতে চেঞ্জ আসছে। এবং কি কি ক্যাটাগরি একটু লিখেন যে আপনার আরেকবার। আপনারা যারা আছেন অন্যান্য এখানে যারা জয়েন আছেন, আপনারা একটু লিখেন যে আপনার কি কি চেঞ্জ আসছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে আপনার আমরা প্রিভিয়াস অর্থাৎ বর্তমানে কারেন্ট যেটা চলতেছে যে আপনার IS 1, তো IS 1 অনুযায়ী হচ্ছে এরকম একটা স্ট্রাকচার দেখছিলাম যে প্রফিট এন্ড লস স্টেটমেন্টে। বাট এটা এখন যেভাবে করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে এই স্ট্রাকচারে আপনাকে করতে হবে। অর্থাৎ আপনার তিনটা ক্যাটাগরি, অর্থাৎ মূল তিনটা ক্যাটাগরিতে করতে হবে। আরো দুইটা এডিশনাল আছে, সেটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স এবং ডিসকন্টিনিউড অপারেশন। যদি থাকে ডিসকন্টিনিউড কোনো অপারেশন সেক্ষেত্রে আপনার আলাদা করে দেখাতে হবে। বাট মূল কথা হচ্ছে আপনার এখানে তিনটা অ্যাক্টিভিটিস এর অনুযায়ী হচ্ছে আপনাকে প্রেজেন্ট করতে হবে, এবং সাবটোটালও আমার আমার ডিফাইন করা আছে যে এই সাবটোটাল অনুযায়ী হচ্ছে আমাকে করতে হবে। তো এখানে দেখেন যে আপনার আমার স্ট্রাকচারটা কিভাবে দাঁড় করাতে হবে। একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো আগে দেখেন যে কোনো ধরনের আলাদা করে ক্যাটাগরাইজ করতে হতো না। জাস্ট আমরা এই যে আদার ইনকাম, তারপর সেলিং এক্সপেন্স, আদার এক্সপেন্স সবকিছু একসাথে আমরা দিয়ে দিতে পারতাম। অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্স এর মধ্যে আগে আমরা সবকিছু আমরা একসাথে দিতে পারতাম, কিন্তু এটা এখন আর করার সুযোগ নাই। এখন আমাকে অপারেটিং অ্যাক্টিভিটিস এর যে এক্সপেন্স গুলো সেগুলো আমাকে এখানে দেখাতে হবে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর এক্সপেন্স ইনকাম এখানে দেখাতে হবে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর যে এক্সপেন্স ইনকাম সেটা আমার
এই অংশে দেখাতে হবে, অর্থাৎ আলাদা আলাদা করে দেখাতে হবে। তো এই হচ্ছে আমার প্রফিট এন্ড লসের নতুন স্ট্রাকচার, এভাবে হবে। তাহলে আমি যদি একটু দেখি যে কি কি এখানে আসতে পারে, এটা হচ্ছে আপনার রেভিনিউ ফ্রম সেল অফ গুডস, অর্থাৎ আপনার রেভিনিউটা বা সেলসটা সেটা আপনি এখানে দিলেন। তার হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এটাও কি অপারেটিং অ্যাক্টিভিটিস এর অংশ, তো কস্ট অফ গুডস সোল্ড আমরা দিব। এবং গ্রস প্রফিট, এই গ্রস প্রফিটটা এরকম হবে, মানে রেভিনিউ থেকে কস্টটা মাইনাস করে আমার আসবে হচ্ছে আপনার গ্রস প্রফিট। গ্রস প্রফিট আসার পরে সেটা হচ্ছে আপনার আদার অপারেটিং ইনকাম। আদার অপারেটিং অবশ্যই অপারেটিং ইনকাম হতে হবে, অর্থাৎ এখানে আমরা কি দিছিলাম যে আদার ইনকাম। আদার ইনকাম আপনি ডিরেক্টলি দিলেই হবে না, সেটা হচ্ছে আপনার এটার মধ্যে যদি অপারেটিং, তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিং, তারপর হচ্ছে আপনার ইনভেস্টিং, এই তিনটা যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে আমাকে আলাদা করে দিতে হবে। এই আদার ইনকামটা কি আপনার এরকম হয়, যদি ধরেন আপনার এই আদার ইনকামের মধ্যে ইন্টারেস্ট ইনকাম আছে, তো এবং অন্যান্য আদার ইনকামও আছে, তো সেক্ষেত্রে ইন্টারেস্ট ইনকামটা কোথায় চলে যাবে? ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে এই পোর্শনে চলে যাবে, অর্থাৎ একেবারে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর পোর্শনে চলে যাবে। আর অন্যান্য যেই অপারেটিং ইনকাম আছে সেটা হচ্ছে আপনার এই আদার অপারেটিং ইনকামে আপনি এখানে দেখাতে পারবেন। তারপর হচ্ছে আপনার এক্সপেন্সের ক্ষেত্রেও আপনার শুধুমাত্র অপারেটিং এক্সপেন্সেস গুলো আপনার এই পোর্শনে আসবে, অর্থাৎ গ্রস প্রফিটের নিচে। কি কি সেটা হচ্ছে আপনার সেলিং এক্সপেন্স, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্সেস, গুডউইল ইম্পেয়ারমেন্ট লস এন্ড আদার অপারেটিং এক্সপেন্সেস, এগুলো হচ্ছে আপনি এখানে দেখাতে পারবেন। তারপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার সাবটোটাল হবে হচ্ছে অপারেটিং প্রফিট, অর্থাৎ গ্রস প্রফিট থেকে এই যে অপারেটিং ইনকাম এন্ড এক্সপেন্সেস এগুলো আপনি যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে আপনার অপারেটিং প্রফিট। তো এই অপারেটিং প্রফিট এটা কিন্তু আপনার এই নামে দিতে হবে, এই সাবটোটালটা এই নামেই দিতে হবে, ঠিক আছে? অপারেটিং প্রফিট নামই আপনাকে দিতে হবে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটি, যদি আপনার কোনো এক্সপেন্স বা ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিলেন। যেমন আপনি কোন একটা কোম্পানির অ্যাসোসিয়েশন, আপনার কোন কোম্পানির কিছু শেয়ার কিনছেন, তো সেখান থেকে যদি আপনি প্রফিট পান সেক্ষেত্রে আপনার এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আপনি এখানে দিলেন, ঠিক আছে? অথবা ধরেন আপনার কোন একটা ফিক্সড অ্যাসেট আপনি সেল করে দিচ্ছেন, তো ওটার যে গেইনটা, ওই গেইনটা আপনাকে দিতে হবে হচ্ছে আপনার এই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। যেমন আমি একটা জিনিস অ্যাড করি, ধরেন আপনার গেইন অন সেল অফ অ্যাসেট, ঠিক আছে? তো এটাও আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে আপনার দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা দেখলাম। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর যে এক্সপেন্স এবং ইনকাম, এই দুইটা হচ্ছে আপনি কি করবেন, যোগ বিয়োগ করবেন। করার পরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ইনকাম ট্যাক্সেস, ঠিক আছে? এই নামে হচ্ছে আপনাকে ক্যাটাগরাইজ করতে হবে, ঠিক আছে? আবার এই যে সাবটোটালটা, পরে যে সাবটোটালটা আসবে এটার নাম হবে কি, প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ইনকাম ট্যাক্স। এই নামে হচ্ছে আপনাকে সাবটোটালটা দিতে হবে, এর বাইরে দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিং। তো ফাইন্যান্সিং এর মধ্যে কি আছে, যে ইন্টারেস্ট এক্সপেন্সেস অন বোরোয়িংস এন্ড লিজ লাইবিলিটিস, ইন্টারেস্ট এক্সপেন্সেস অন পেনশন লাইবিলিটিস এন্ড প্রভিশন, এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে হচ্ছে এগুলো দিলেন। দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স, এই নামে হচ্ছে আপনাকে সাবটোটালটা করতে হবে। এটা করার পরে আপনার ইনকাম ট্যাক্সের যে এক্সপেন্সটা, ইনকাম ট্যাক্সের এক্সপেন্সটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার প্রফিট ফর দ্য ইয়ার ফ্রম কন্টিনিউয়াস অপারেশন। যদি কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস অপারেশনের বিষয়টা না থাকে, অর্থাৎ আপনি কোনো একটা পার্ট বিক্রি করে ফেলছেন, এই বিষয়টা যদি না থাকে সেক্ষেত্রে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আপনার নেট প্রফিট বা প্রফিট ফর দ্য ইয়ার, ঠিক আছে? এটা দিবেন, ঠিক আছে? এখানে আপনি নেট প্রফিট দিতে পারেন। বাট এখানে যে সাবটোটালের নামগুলো আছে এগুলো আপনার
ফিক্সড থাকবে। এবং আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আপনারা করবেন, তো সেক্ষেত্রে এই ক্যাটাগরি উল্লেখ করার কোনো দরকার নাই এখানে। এই যে তো যে ক্যাটাগরিজ গুলো উল্লেখ করা আছে, এইগুলো উল্লেখ করার দরকার নেই। এটা জাস্ট আপনার বোঝানোর স্বার্থে হচ্ছে এভাবে করা, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস কে আমরা আলাদা করতে হবে। পরে ইনভেস্টিং এর ট্রানজাকশনের আপনার হেডিংস গুলো আসবে। দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিং এর যে ডিটেলসটা এখানে আসবে পরের ক্যাটাগরিতে। দেন হচ্ছে ইনকাম ট্যাক্সের পরে আপনি নেট প্রফিট দিয়ে দিবেন। তো এই হচ্ছে আপনার মোড অফ চেঞ্জ। স্যার কন্টিনিউ অপারেশনটা কি স্যার? জি, কন্টিনিউড অপারেশনটা হচ্ছে বা ডিসকন্টিনিউড অপারেশনটা কি, আপনার ধরেন আপনি কোন একটা ইউনিট, ধরেন আপনার 2-3টা ইউনিট আছে, তো আপনি একটা ইউনিট সেল করে দিলেন, ঠিক আছে? তো সেল যদি করে দেন সেক্ষেত্রে তো ওই ইউনিটটা তো আর কন্টিনিউয়াস থাকতেছে না। ওইটা হচ্ছে আপনার চলে যাবে কোথায়? ডিসকন্টিনিউড অপারেশনে, যেটা হচ্ছে আপনার আইএফআরএস 5 অনুযায়ী হয়। অর্থাৎ আইএফআরএস 5 অনুযায়ী হচ্ছে আপনার ওইটা ডিসকন্টিনিউয়াস অপারেশনের মধ্যে চলে যায়। তো ডিসকন্টিনিউড অপারেশনে যেহেতু চলে যায়, তো আপনার ধরেন 5টা ইউনিট আছে, তো 5টা ইউনিটের মধ্যে আপনার একটা ইউনিট আপনি সেল করে দিবেন। তো সেক্ষেত্রে আপনার 4টা ইউনিট হচ্ছে এই পোর্শন পর্যন্ত, অর্থাৎ কন্টিনিউড অপারেশনের মধ্যে আসবে। আর যেটা আপনি সেল করে দিবেন যে একটা ইউনিট, এই একটা ইউনিট যাবে হচ্ছে এখানে। এই ইউনিটের আপনার যে ফাইন্যান্সিয়াল যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন গুলো যাবে হচ্ছে এখানে। এটি হচ্ছে আপনার কন্টিনিউয়াস অপারেশন এবং ডিসকন্টিনিউয়াস অপারেশন। বুঝতে পারছেন? জি স্যার। আর স্যার আগে যে কম্প্রিহেনসিভ ইনকাম ছিল মানে সম্ভাব্য আয় যেগুলো দেখাতেন নিচে, ওইগুলো এখানে দিতে হবে না? এটা থাকবে, এটা তো নিচে থাকবে। তো ওইটার জন্য আলাদা গাইডলাইন নেই, ওইটা আগের অ্যাজ ইউজুয়াল আগের মতোই থাকবে। মূল কথাটা হচ্ছে এখানে আসছে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এখানে আসছে। তো এই যে প্রফিট ফর দ্য ইয়ার এর নিচে হচ্ছে আপনার আদার কম্প্রিহেনসিভ ইনকাম গুলো চলে আসবে। ওটা আগের মতোই থাকবে, এখানে কোনো আর নতুন করে গাইডলাইন আসছে হচ্ছে এই মূল যে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, মূল প্রফিট এন্ড লস স্টেটমেন্টের মধ্যে। তো এটাই এখানে স্লাইডটা দেওয়া আছে যে আপনার কি কি আসে। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনার কি কি আসবে সেটা হচ্ছে আপনার আপনি কোনো অ্যাসোসিয়েটস বা জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট করছেন, তো সেটা যে ইনভেস্টমেন্ট করছেন এটা যদি প্রফিট পান বা প্রফিটের অংশ পান সেটা হচ্ছে আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে। তারপর হচ্ছে আপনার আপনি যদি ওই যে যেটা বললাম যে ফিক্সড অ্যাসেট বা রিসোর্স আপনি সেল করে দিচ্ছেন, এটা থেকে যে গেইন লস আছে সেটা এখানে চলে আসবে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যেটা আসে সেটা হচ্ছে আপনার মূলত যে ফাইন্যান্সিং করবেন, তো ফাইন্যান্সিং এর যে এক্সপেন্স গুলো আছে সেটা হচ্ছে আপনার এখানে আসবে। আর অপারেটিং এক্সপেন্স যেগুলো আছে সেটা হচ্ছে আপনার মূল যে অপারেশন, অর্থাৎ অপারেশনাল কস্ট এবং এক্সপেন্সেস এবং আপনার অপারেশনাল যে প্রফিট, এগুলো হচ্ছে আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাটাগরিতে চলে আসবে। তো এখানে যেটা দেওয়া আছে যে যে দেখেন যে দুইটা নতুন যে সাব টোটাল দেওয়া আছে, এই সাব টোটালেই আপনাকে দিতে হবে। অর্থাৎ প্রফিট, অর্থাৎ অপারেটিং প্রফিট এই নামে একটা সাব টোটাল দিতে হবে। প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ইনকাম ট্যাক্স এই নামে একটা আপনার সাব টোটাল মাস্ট আপনাকে দিতে হবে। যেটা হচ্ছে আপনি এই যে অপারেটিং প্রফিট, অর্থাৎ আপনার এই নামেই হচ্ছে আপনার একটা সাবটোটাল হবে এখানে। আর হচ্ছে আপনার প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ইনকাম ট্যাক্স এই নামে হচ্ছে আপনাকে সাবটোটাল, এই দুইটা সাবটোটাল আপনার মাস্ট আসবে, ঠিক আছে? অর্থাৎ এই সাবটোটালের নাম চেঞ্জ করার কোনো সুযোগ নেই, নতুন দুইটা 100% দিতে হবে। আগে যেটা করতাম
সেটা হচ্ছে দেখেন যে আপনার প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে দিলে আমার হয়ে যেত, ঠিক আছে, অর্থাৎ আগে সব এক্সপেন্স গুলো একসাথে করে আমরা প্রফিট বিফোর ট্যাক্সটা দিয়ে দিতাম, বাট এটা এখন আর সুযোগ নেই। এখন আলাদা করে অপারেটিং যে এক্সপেন্সেস গুলো আছে সেগুলো আমি মাইনাস করে আমার অপারেটিং প্রফিট হবে একটা, এই দামে হচ্ছে আমাকে দিতে হবে। আর সেম আপনি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর যে এক্সপেন্স বা ইনকাম আছে সেটা এখানে আপনাকে দেখাতে হবে। তো সেটা হচ্ছে আপনার প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ইনকাম ট্যাক্স, এই দুইটা সাবটোটাল আপনাকে 100% দেখাতেই হবে, দিতেই হবে, ঠিক আছে। এই দুইটা জিনিস আপনারা একটু নোট করে রাখবেন। এরপরে আপনার কিছু এক্সেপশনাল আছে, অর্থাৎ এক্সেপশন আছে, সরি। তো এক্সেপশন গুলো কি কি, সেটা হচ্ছে আপনার ধরেন কোন একটা প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠান, যেমন আপনার জেনারেল প্রতিষ্ঠান, তার একটা এক্সপেন্স, ধরেন আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর একটা এক্সপেন্স, ঠিক আছে, কিন্তু এমন কিছু প্রতিষ্ঠান আছে যাদের মূল ব্যবসাটাই হচ্ছে ধরেন আপনার ফাইন্যান্সিয়াল যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, ইনস্ট্রুমেন্ট নিয়ে, যেমন আপনার ব্যাংক। এখন আপনার যে ইন্টারেস্ট ইনকাম, ধরেন আপনি কোথাও ইনভেস্ট করছেন, সেটা হচ্ছে আপনার ইন্টারেস্ট ইনকাম আপনি নিছেন, তো এটা কি আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তাই না? অর্থাৎ আপনার এই ইনকামটা যাবে কোথায়? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। এটা হচ্ছে আপনি জেনারেল কোম্পানির ক্ষেত্রে। বাট যাদের মূল ব্যবসাটাই হচ্ছে এই ইন্টারেস্ট বেসড, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার এটাই হচ্ছে তাদের কি অপারেটিং অ্যাক্টিভিটিস এর অংশ, তাই না? তাদের ইনকামটা কি? এটা অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এই হচ্ছে মূল বিষয় যে আপনার অনেক ক্ষেত্রে জেনারেল কোম্পানির ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ইনকাম আছে, কিন্তু এটা অন্যান্য যে কোম্পানি যাদের মূল ব্যবসাটাই হচ্ছে ধরেন আপনার ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট নিয়ে, তো সেক্ষেত্রে তাদেরটা হচ্ছে কি আপনার অপারেটিং ক্যাটাগরিজ। যেমন আপনার কি কি আছে, যে আপনার জেনারেল কোম্পানি যে আপনার ইন্টারেস্ট ইনকাম এটা আপনি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ দেখাচ্ছেন, কিন্তু আপনার ব্যাংক ব্যাংক যাদের হচ্ছে ইন্টারেস্ট ইনকাম, তারা কোথায় দেখাচ্ছে? তারা দেখাচ্ছে হচ্ছে আপনার অপারেটিং ক্যাটাগরিতে, ঠিক আছে। এই হচ্ছে আপনার একটা এক্সেপশন কেস আর কি। তো এখানে যেটা দেওয়া আছে যে ব্যাংক এবং ইন্স্যুরেন্স এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আপনার মূল ডিফারেন্টটা আছে, বাট অন্যান্য জেনারেল কোম্পানির ক্ষেত্রে আপনার আহ, এত কনফিউশন নাই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ডিসক্লোজারে যাব, সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স বা এমপিএম। তো এটার জন্য এটা IS 1 বা আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতাম সেখানে আপনার এক্সট্রা করে কোনো ধরনের নোটস বা ডিসক্লোজার দেওয়ার প্রয়োজন ছিল না, বাট IFRS 18 নতুন একটা বিষয় আমাদের সামনে নিয়ে আসছে, সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা একটা ব্রেকে যাব এখন। আমরা ব্রেক নিব হচ্ছে 8টা 45 থেকে 9টা 10 পর্যন্ত, ঠিক আছে। এই সময়টা আমরা একটা ব্রেকে যাব। তো এই ব্রেকের পরে আমরা এই যে এমপিএম বা ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো ব্রেকে যাওয়ার আগে একটা দিলাম, সরি, একটা অ্যাসাইনমেন্ট দিই। সেটা হচ্ছে আপনার যতটুকু আলোচনা করলাম সেখানে হচ্ছে আপনারা কি কি শিখলেন, নতুন কি কি শিখলেন, এই জিনিসটা একটু আপনারা লিখে আপনারা আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, ঠিক আছে। তো আমরা একটা ব্রেকে যাই। আসসালামু আলাইকুম। আমরা ব্রেকের পূর্বে আলোচনা করতেছিলাম যে আপনার IFRS 18 এর মূল চেঞ্জ গুলো এবং আপনার প্রফিট এন্ড লস স্টেটমেন্টে যে চেঞ্জটা আসছে সেটা নিয়ে আমরা আলোচনায় ছিলাম। তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে আপনার আরেকটা চেঞ্জ, এবং খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জ এবং নতুন বিষয় আর কি। সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স।
যেটা হচ্ছে আমাদের একটা ডিসক্লোজার নোটস আমাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দিতে হবে, সেটা নাম হচ্ছে আপনার ম্যানেজার ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স, এবং প্রতিটা কোম্পানিকে মাস্ট এরকম একটা ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স দিতে হবে, ঠিক আছে, এটা সিঙ্গেল নোটে। তো এর আগে আমি একটু আপনাদের একটু দেখি যে আপনারা দুইজন মেসেজ করছেন। আমি ব্রেকের পূর্বে বলছিলাম যে আপনার পার্ট ওয়ানে যে আলোচনা করা হয়েছিল আপনারা নতুন নতুন কি কি শিখলেন। প্রথমে প্রান্ত নাটটা একটু দেখতেছি, সেটা হচ্ছে আপনার সে শিখছেন হচ্ছে আপনার ফরম্যাট অফ আইএফআরএস 18, অর্থাৎ আইএফআরএস 18 এর যে নতুন ফরম্যাটটা সেটা, যেটা হচ্ছে আপনার 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আচ্ছা, কন্টিনিউড অপারেশনটা নিয়ে নতুন ভাবে শিখছেন। দেন হচ্ছে আপনার ব্যাংকিং অপারেটিং অ্যাক্টিভিটিস এবং কোম্পানি অপারেটিং অ্যাক্টিভিটিস নট দ্য সেম। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস, আপনার ব্যাংকিং এবং আপনার নর্মাল যে কোম্পানির অপারেটিং অ্যাক্টিভিটিস এটা কখনোই সমান হবে না। ইন্স্যুরেন্স সেটাও ভিন্ন বিষয়, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে মেহেদী হাসান যে আইএফআরএস 18 রিপ্লেস করবে হচ্ছে আইএস 1 এ, ঠিক আছে। প্রফিট এন্ড লস স্টেটমেন্টে নতুন 3টা ক্যাটাগরি, হ্যাঁ 4টা বিষয়। তারপর হচ্ছে নতুন নতুন সাবটোটালস, অর্থাৎ সাবটোটাল 2টা সাবটোটালস আপনার একেবারে সিল গালা করা আর কি, যে আপনার মানতেই হবে, 2টা সাবটোটাল আপনাকে দিতে হবে। এটা হচ্ছে আপনার অপারেটিং প্রফিট, আর হচ্ছে আপনার প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ট্যাক্সেস। এরপরে আরেকটা জিনিস আছে যে আইএস 8 এর টাইটেলে চেঞ্জ আসছে। আইএফআরএস 18 2027 সালে 1 জানুয়ারি থেকে বাধ্যতামূলক সরকারকে ফলো করতে হবে। নোটসে ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স, এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স বা এমপিএম যেটাই বলি, সেটা আপনার নোটস সিঙ্গেল নোটসে আপনার ডিসক্লোজ করতে হবে। কন্টিনিউ অপারেশন, ওকে, থ্যাংক ইউ আপনাদের দুজনকে। আচ্ছা, এখন আমরা মূল আলোচনাটা যাব, সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স এই জিনিসটা কি। তার আগে যাওয়ার আমি একটু এক্সেলে দেখাচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে আপনার আইএফআরএস 18 মূলত যে বিষয়ের উপর বেশি ফোকাস করছে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কত ভাবে খুব সহজে ইনভেস্টরকে বোঝানো যায় সেই বিষয়ের উপরে ফোকাস করছে হচ্ছে আপনার আইএফআরএস 18 খুব বেশি করে। তো এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আপনার যেটা একটা বিষয়, সেটা হচ্ছে আপনার আইএফআরএস 18 এ আমি যেটা বলতেছিলাম যে নতুন বিষয় যে এমপিএম বা ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স এই জিনিসটা কি। তো ধরেন আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাই যে কোম্পানি নাম হচ্ছে ধরেন এবিসি কোম্পানি। তো তার ম্যানেজমেন্ট যারা আছে, তো এটা হচ্ছে ধরেন ম্যানেজমেন্ট, আর হচ্ছে আপনার ইনভেস্টর। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তো ইউজার আছে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইন্টারনাল ইউজার হচ্ছে ম্যানেজমেন্ট, আর এক্সটার্নাল ইউজার তো বিভিন্ন ধরনের ইউজার আছে, তার মধ্যে ইনভেস্টর অন্যতম। ইনভেস্টর কি জানতে চায় এখানে কি কেউ বলতে পারবেন যে আপনার একটু লিখলে ভালো হয়। সেটা হচ্ছে আপনার ইনভেস্টর একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের থেকে বা একটা কোম্পানি থেকে তার ইন্টারেস্টের জায়গাটা কোনটা, বা একটা কোম্পানি থেকে বা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে সে কোন বিষয়টা জানতে চায়,
এই জিনিসটা একটু আপনারা মেসেজ বক্সে লিখেন যে কোন বিষয়টা একজন ইনভেস্টর একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে জানতে চায়, বা মানে কনসার্নের জায়গাটা কোনটা। আচ্ছা, যাই হোক, ইনভেস্টর একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে মূল জায়গাটা হচ্ছে নেট প্রফিট, যে তার সে আসলে যে ইনভেস্টমেন্টটা করলো এই ইনভেস্টমেন্টের রিটার্নটা সে ঠিকমতো পাচ্ছেন কিনা, এটা হচ্ছে একজন ইনভেস্টর জানতে চায়। ঠিক আছে, যে একটা কোম্পানির পারফরমেন্সটা কি, এটা কি প্রফিটে যাচ্ছে না লসে যাচ্ছে, এটা হচ্ছে ইনভেস্টরের মূল ফোকাস পয়েন্ট। এখন ধরেন 2025-2026 নেট প্রফিট ধরে নেন 1 লক্ষ টাকা, আর এখানে ধরেন আপনার 1,05,000 টাকা। 2024 ছিল হচ্ছে ধরেন 90,000 টাকা। দেখেন যে আপনার 2024, 2025 এবং 2026 এই 3টা বছরে আপনার নেট প্রফিটের তেমন বড় ধরনের আপনার চেঞ্জ নাই। 2026-এ কত পার্সেন্ট আপনার বাড়ছে? তো দেখেন যে আপনার 5% করে করে ধরেন আপনার বাড়তেছে। এখন ইনভেস্টর খুব সাধারণভাবেই বুঝতে পারবে যে আসলে আপনার নেট প্রফিটের ট্রেন্ডটা আপনার কি অবস্থায় আছে। এখন হুট করে 2027-এ নেট প্রফিট হয়ে গেছে আপনার, ধরেন আপনার 70,000, হুট করে এতে 70,000 টাকা আপনার হয়ে গেছে। এখন ম্যানেজমেন্ট তার একটা জবাবদিহিতা আছে ইনভেস্টরের কাছে, যে ইনভেস্টর জিজ্ঞাসা করবে যে হঠাৎ করে আপনার 70,000 টাকা কেন হলো। কারণ হচ্ছে আমরা তো দেখতেছি যে কোম্পানির ট্রেন্ড 5% করে করে আপনার প্রফিট বাড়তেছে অথবা কমতেছে, যাই বলি। ধরেন আপনার স্ট্যান্ডার্ড যে রেটটা সেটা হচ্ছে 5%, তো এখানে হঠাৎ করে আপনার 70,000 টাকা কিভাবে কমে গেল। তখন ম্যানেজমেন্ট কি করবে, একটা সাধারণভাবে একটা কি আলাদা করে জবাব দিবে বা আপনার রিপ্লাই দিবে। তো রিপ্লাই আসলে কি দিবে? রিপ্লাই ধরেন যেটা হলো যে আপনার এই 2027-এ একটা মানে নন রিকারিং একটা এক্সপেন্স ঘটে গেছে। নন রিকারিং মানে কি, যে আপনার কোনো সময় হয় না বা ভবিষ্যতেও হবে না, হঠাৎ করে একটা বড় ধরনের এক্সপেন্স ঘটে গেছে। ধরে নিন আপনি একটা লিগাল সেটেলমেন্টে গেছে, ধর আপনার কোম্পানির কোনো মামলা হলো, ধর কোম্পানির কোনো মামলা হলো,
এই মামলাতে আপনার এই জায়গায় 40,000 টাকা আপনার দিতে হয়েছে। এই যার কারণে হচ্ছে আপনার 2027 হচ্ছে প্রফিটটা আপনার কম হয়েছে। তো আগে যেটা ছিল যে আপনার যখন ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতো IAS 1 অনুযায়ী, এখানে আসলে এই যে এই জিনিসটা আলাদা করে বলার সুযোগ ছিল না। ঠিক আছে, জাস্ট যেটা হইতো সেটা হচ্ছে আপনার নেট প্রফিট 70,000 টাকায় দেখাতো, নেট প্রফিট 70,000 টাকায় দেখাতো, কিন্তু আপনার পরবর্তীতে ইনভেস্টররা অ্যানালাইসিস করে ট্রেন্ড দেখে ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করতো যে কেন আপনার প্রফিট এন্ড লসে এই সমস্যাটা হলো। তো ম্যানেজমেন্ট সে তার মতো জবাব দিত যে কোন একটা প্রবলেমের কারণে এই জিনিসটা করছে, বাট এটা কন্টিনিউ হবে না। যে 2028-এ আপনার এটা যেহেতু নন রিকারিং, একবারই ঘটছে, এটার ভবিষ্যতে ঘটবে না, কিন্তু আপনার ট্রেন্ড কি আছে, ট্রেন্ড আছে হচ্ছে আপনার ধরেন আপনার 1,20,000 টাকা ধরেন 2028-এ 1,20,000 টাকা আপনার নর্মাল যেই প্রফিট হয় ওই প্রফিট অনুযায়ী সে আগায় গেল, কিন্তু মাঝখানে যে 70,000 এটা হচ্ছে এই এক্সপেন্সের কারণে হচ্ছে আপনার কম হয়ে গেছে, যেটা ভবিষ্যতে হবে না। তাহলে এই যে জিনিসটা, এই যে পারফরমেন্সের বিষয়টা, এই পারফরমেন্সের বিষয়টা আগে ইনভেস্টরকে আলাদা করে জিজ্ঞেস করতো, সরি ইনভেস্টর আলাদা করে ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করতো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাবলিশ হওয়ার পরে, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানোর কোনো সুযোগ ছিল না। ঠিক আছে, দেখানোর কোনো সুযোগ ছিল না, অ্যাজ ইউজুয়াল ওইভাবেই আসতো। পরে জিজ্ঞেস করতে হতো যে আসলে এই যে প্রফিটের ওঠানামাটা হয়ে গেল, এত বড় ধরনের চেঞ্জটা এটা কেন হয়েছে। পরবর্তীতে ম্যানেজমেন্ট কি করতো, রিপ্লাই দিত আলাদা করে। তো IFRS 18 যেটা করছে, IFRS 18 করছে হচ্ছে আপনার এই জিনিসটার জন্য একটা নোটস এর ব্যবস্থা করছে, যে যাতে করে ইনভেস্টররা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যেই জিনিসটা বুঝতে পারে যে আপনার কেন এই সমস্যাটা হলো। ঠিক আছে, যাতে করে আবার ম্যানেজমেন্টও একটা জিনিস করতে পারে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আগে থেকেই দেখে ফেলতে পারে, যাতে করে ভবিষ্যৎ মানে পরবর্তীতে আলাদা করে আপনার ইনভেস্টরকে আপনার রিপ্লাই দিতে না হয়। তো এই ব্যবস্থাটা হচ্ছে আপনার IFRS 18 করছে। তো এই যে আপনার এটা ডিটেলসটা, এই ডিটেলসটা একটা নোটস এর মাধ্যমে বলতে হবে এখন, যে আপনার এই কারণে এই নন রিকারিং যেই এক্সপেন্সটা হলো, এই নন রিকারিং এক্সপেন্সের কারণে আপনার এই প্রফিটের এই ওঠানামাটা হয়েছে, ভবিষ্যতে এটা নাও হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা যেটা করতে হবে যে এভাবে দেখাতে হবে যে আপনার নেট প্রফিটের সাথে যদি আপনি এই জিনিসটা যোগ দেন, অর্থাৎ এটা তো আর এটা আপনি কি করছেন এক্সপেন্স হিসেবে দেখাইছেন, কিন্তু এটা যদি না হতো তাহলে আপনার প্রফিটটা কত হতো। এটা যদি না হতো তাহলে আপনার প্রফিটটা হচ্ছে আপনার 1,10,000 টাকা থাকতো। তার মানে কি আপনার মোটামুটি ট্রেন্ডে আছে আপনার নর্মাল যেই প্রফিটের ফ্লোটা, নর্মাল ফ্লোটা কিন্তু কি একই আছে, জাস্ট আপনার এই যে নন রিকারিং একটা এক্সপেন্স ঘটে গেছে, ঠিক আছে, এই নন রিকারিং যে এক্সপেন্সটা একটা ঘটে গেছে, এটার কারণেই হচ্ছে আপনার এই রেভিনিউর ফ্লাকচুয়েশনটা বেশি ঘটছে। ঠিক আছে, এটা যদি না হতো তাহলে আপনার নেট প্রফিটটা হতো কত, 1,10,000 টাকা। তো এই জিনিসটাই হচ্ছে এখন নোটস এর মাধ্যমে বলতে হবে। তো নোটস এর মাধ্যমে বললে আরেকটা সুবিধা কি, যে আপনার এটা একটা অডিট হবে, তো অডিটেড হয়ে যাবে। ঠিক আছে, এই যেটা হচ্ছে আগে অডিটেড হওয়ার সুযোগ ছিল না, যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটা এভাবে আলাদাভাবে দেখানোর কোনো পজিশন ছিল না, যার কারণে হচ্ছে আপনার ম্যানেজমেন্টকে আলাদা করে ইনভেস্টরকে বলতে হতো। এখন ম্যানেজমেন্ট যে ইনভেস্টরকে রিপ্লাইটা দিত, এটা আসলে সঠিক আছে কিনা, অডিট না হলে তো আর বোঝা যেত না, যায় না, ঠিক না। তো আগে IAS 1-এ যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার এই জিনিসটাতে যেহেতু দেওয়ার সুযোগ ছিল না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, তো এটা অডিটও হতো না। এখন কি হবে, যে এইটা একটা নোটসে দেওয়া থাকবে, এই নোটস অনুযায়ী আবার অডিটর আবার একটা চেক দিবে যে না, ও যেটা বললো, ম্যানেজমেন্ট যেটা বললো এটা ঠিক আছে কিনা। তাহলে এটা কি, এটা অডিটেড মানে ট্রাস্টেড আরো বেশি হবে। তাহলে ইনভেস্টর আরো এই জিনিসটা মানে ট্রাস্ট ওয়েতে আপনার
নিবে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার মূলত ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার, যে আপনার ম্যানেজমেন্টের যে পারফরমেন্স, এই যে পারফরমেন্স গুলো ঘটতেছে, তো এটার যদি কোনো আপনার সমস্যা ঘটে, যে আপনার এই যে নন রিকারিং এক্সপেন্সের কারণে বড় ধরনের ফ্লাকচুয়েশন ঘটে, তো এটা হচ্ছে আপনার নোটস এর মাধ্যমে দিতে হবে, এবং এটা কি হবে, অডিটেড হবে, অডিটেড হবে। এটা একটা কি উদ্দেশ্য, যে আপনার জিনিসটা যাতে অডিটেড থাকে। আগে তো কি অডিটেড হওয়ার সুযোগ ছিল না। ঠিক আছে, এটাকে বলা হবে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স। এখন আসেন যে আসলে ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স এর মূল উদ্দেশ্যটা কি। মূল উদ্দেশ্য হচ্ছে আপনার এখানে দেখেন যে আপনার ক্যান শেয়ার দেয়ার স্টোরি ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড প্রোভাইড দেয়ার ভিউ অফ দ্য পারফরমেন্স অফ দ্য স্টেটমেন্ট। দেখেন যে এখানে কি বলছে, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্টোরিটা বলার সুযোগ থাকে, যেটা আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটা বলার সুযোগ ছিল না। আইএস 1 এ এটা আইএফআরএস 18 এ আপনার নিয়ে আসছে। তারপর যেটা আসে সেটা হচ্ছে আপনার ইনভেস্টর আসলে কি জানতে পারে, যে আপনার গেটিং ক্লিয়ার পিকচার হোয়াট ম্যানেজমেন্ট থিঙ্ক অ্যাবাউট ইটস পারফরমেন্স। অর্থাৎ আপনার ইনভেস্টর যেটা আছে, ইনভেস্টর আপনার একটা ক্লিয়ার আইডিয়া পেতে পারে যে আপনার আসলে ম্যানেজমেন্ট কি করলো বা কেন আসলে এই ফ্লাকচুয়েশনটা ঘটলো, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বলার সুযোগও থাকে, এবং আপনার ইনভেস্টরও আপনার ক্লিয়ার একটা পিকচার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকেই পাবে। ঠিক আছে, এবং অডিটেড ভাবেই আপনার পাবে। এবার আসেন যে আপনার ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স, এই জিনিসটা আসলে কিভাবে হবে। এই জিনিসটা হচ্ছে আপনার তিনটা ক্যাটাগরি আপনার দিছে আপনার আইএফআরএস 18। একটা হচ্ছে আপনার এটা ইউজ করতে পারবেন, বা কমিউনিকেশন যে বিষয়টা থাকে, যে আপনার কমিউনিকেশন, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কার সাথে কমিউনিকেশন করে, সেটা হচ্ছে আপনার ইউজারদের সাথে। ইউজার কারা, ইনভেস্টর হতে পারে, ক্রেডিটর হতে পারে, তারপর হচ্ছে আপনার সাপ্লায়ার হতে পারে, তারপর হচ্ছে কাস্টমার হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, এনবিআর হতে পারে। তো এরা কি আপনার ইউজার। তো ইউজারদের সাথে কমিউনিকেশন করতে পারবে এমন একটা জিনিস হতে হবে সাবটোটালসটা। তো আমি যেটা বলছিলাম সাবটোটালস গুলো কি, সাবটোটাল কি, গ্রস প্রফিট, তারপর হচ্ছে আপনার অপারেটিং প্রফিট, এগুলো একটা কি সাবটোটাল। আচ্ছা, তো এমপিএম ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স হচ্ছে কি একটা সাবটোটাল। এখানে দেখেন এটা একটা কি সাবটোটাল হবে। অর্থাৎ সাবটোটালটা কি হতে পারে, গ্রস প্রফিট হতে পারে, আপনার নেট প্রফিট। ঠিক আছে, যেমন এখানে আমি বুঝাই যে আপনার ধরেন এটা একটা কি নেট প্রফিট, এটা কি একটা সাবটোটাল। তো এই সাবটোটালটা বলছে যে এমপিএম এমন একটা জিনিস হবে যে আপনার একটা সাবটোটাল হবে ইনকাম এন্ড এক্সপেন্সের, এবং এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করবে। কি এই জিনিসটা আপনার পাবলিক কমিউনিকেশনে ইউজ করা যাবে। ঠিক আছে, পাবলিক কমিউনিকেশনে ইউজ করা যাবে। আরেকটা জিনিস কি, যে আপনার এই সাবটোটালের দ্বারা ম্যানেজমেন্ট তার ভিউটা প্রকাশ করতে পারবে, এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া আছে, এটা একটু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার আইএফআরএস 18 যে সাবটোটাল গুলো লিস্টেড আউট করছে, যেমন গ্রস প্রফিট, তারপর হচ্ছে আপনার অপারেটিং প্রফিট, তারপর হচ্ছে আপনার প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ট্যাক্স, এইগুলো এই সাবটোটাল গুলো যে লিস্টেড করা আছে, এই এই নামে থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে ভিন্ন এক ধরনের আপনার সাবটোটাল হবে। ঠিক আছে, মূলত সাবটোটাল হবে, কিন্তু ওই নামে থাকতে পারবে না, অন্য নামে থাকতে হবে। তো অন্য নামে কি হবে, যে ধরেন এটা একটা নেট প্রফিট, এটা একটা নেট প্রফিট, এটা হচ্ছে একটা সাবটোটাল। এই সাবটোটালটা কি আপনার আইএফআরএস 18 লিস্টেড করছে, যে আইএফআরএস 18 এর লিস্টেডের যে সাবটোটাল গুলো আছে, কি কি সাবটোটাল দেখেন, গ্রস প্রফিট এটা একটা সাবটোটাল, অপারেটিং প্রফিট এটা একটা সাবটোটাল, এটা একটা সাবটোটাল, এটা একটা সাবটোটাল। তার মানে ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজার্স এর যে সাবটোটালটা, এই সাবটোটালটা এই নামে হতে পারবে না, এই ডিরেক্টলি অপারেটিং প্রফিট নামে হতে পারবে না, ডিরেক্টলি নেট প্রফিট নামে হতে পারবে না, ডিরেক্টলি প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ইনকাম ট্যাক্স নামে হতে পারবে না, বা ডিরেক্টলি গ্রস প্রফিট নামে হতে পারবে না।
কি হতে পারবে? হতে পারবে হচ্ছে অ্যাডজাস্টেড নেট প্রফিট হতে পারবে। এই যে ধরেন আপনার অ্যাডজাস্টেড নেট প্রফিট হতে পারবে, অ্যাডজাস্টেড অপারেটিং প্রফিট হতে পারে, এই মানে জাস্ট আগে অ্যাডজাস্টেড কথাটা উল্লেখ থাকতে হবে। অ্যাডজাস্টেড গ্রস প্রফিট হতে হবে, ঠিক আছে? গ্রস প্রফিটটা কি? আইএফআরএস 18 লিস্টেড আউট করছে, কিন্তু অ্যাডজাস্টেড গ্রস প্রফিট তো আর আইএফআরএস 18 লিস্টেড করে নাই, মানে অ্যাডজাস্টেড কথাটার সাথে যুক্ত করে। তাহলে আমরা দিব হচ্ছে কি অ্যাডজাস্টেড নেট প্রফিট। তাহলে এই জিনিসটা যদি আমি করতে যাই, তাহলে আপনার ধরেন আমার মূল নেট প্রফিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আছে হচ্ছে এখানে 70,000 টাকা। এটাকে আমি এই যে লিগাল সেটেলমেন্ট, এটা একটা নন রিকারিং এক্সপেন্স, এটাকে আমি কি করছি? অ্যাড ব্যাক করছি। ধর আমি এখানে অ্যাড ব্যাক করছি, অ্যাড ব্যাক করে আমার কি হয়েছে? এটা অ্যাডজাস্টেড নেট প্রফিট। অ্যাডজাস্টেড নেট প্রফিট নামে আমি কি করছি? একটা সাবটোটাল দিছি। এটাই আমি ইউজ করতে পারবো। এটাকে বলা হবে কি? ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরম্যান্স মেজার্স। আমি এটা ইউজ করতে পারবো। তাহলে আমি জাস্ট আমার নোটসে বলে দিব এরকম করে যে আমার নেট প্রফিট হচ্ছে এত টাকা, এবং আমার নন রিকারিং এই এক্সপেন্সটা আছে হচ্ছে আপনার 40,000 টাকা, এবং আমার অ্যাডজাস্টেড নেট প্রফিট আছে হচ্ছে আপনার 1,10,000 টাকা। এটা যদি থাকে তাহলে ইউজাররা খুব সহজেই বুঝতে পারবে যে আপনার আসলে এই নন রিকারিং এক্সপেন্সের কারণেই আপনার এই নেট প্রফিটটা 70,000 হয়েছে। এটা যদি না হইতো তাহলে আপনার নেট প্রফিটটা থাকতো হচ্ছে 1,10,000 টাকা। এবং এটা অবশ্যই এটা কি আপনার প্রিভিয়াসের যে ট্রেন্ড, এই ট্রেন্ড অনুযায়ী ঠিক আছে, ঠিক আছে, ট্রেন্ড অনুযায়ী ঠিক আছে। এটা হচ্ছে আপনার মূলত ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরম্যান্স মেজার্স হিসেবে আমরা ইউজ করতে পারবো হচ্ছে কি অ্যাডজাস্টেড নেট প্রফিট, অ্যাডজাস্টেড গ্রস প্রফিট, অ্যাডজাস্টেড প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ইনকাম ট্যাক্স, এগুলো আমি ইউজ করতে পারবো। তাহলে আমরা তিনটা ক্রাইটেরিয়া কি কি? একটা হচ্ছে আপনার এই যে এমপিএমটা, প্রথম ক্রাইটেরিয়া আমার ফুলফিল হয়েছে কিনা। একটা হচ্ছে আপনার এই যে অ্যাডজাস্টেড নেট প্রফিট, এটা কি আমি কমিউনিকেশন করতে পারবো কিনা এটা দিয়ে। হ্যাঁ, আমি এটা দিয়ে কমিউনিকেশন করতে পারবো আমার ইউজারদের সাথে। আচ্ছা, তারপর এই জিনিসটা দ্বিতীয় ক্রাইটেরিয়া কি? এই জিনিসটা অর্থাৎ এই সাবটোটাল দিয়ে আমি আমার ভিউটা প্রকাশ করতে পারবো কিনা, বা অর্থাৎ ম্যানেজমেন্টের ভিউটা প্রকাশ করতে পারবে কিনা, তার যে পারফরমেন্সের এই যে ঘাটতিটা ঘটলো এখানে কেন ঘটলো, এটার যে মূল ভিউটা এটা কি প্রকাশ প্রকাশ পাচ্ছে কিনা। হ্যাঁ, এটার মাধ্যমে আমি প্রকাশ করতে পারতেছি যে আমার মূল যে পারফরমেন্স এটার কারণে এটা হয়েছে, এবং অ্যাডজাস্টেড নেট প্রফিট এত টাকা। তো এটার মাধ্যমে আমি এটা আমার ম্যানেজমেন্টের যে ভিউটা এটা আমি কি করতে পারতেছি? প্রকাশ করতে পারতেছি। আচ্ছা, 3 নাম্বার ক্রাইটেরিয়া যে আপনার আইএফআরএস 18 এর যে লিস্টেড সাবটোটালসটা আছে, এই যে লিস্টেড সাবটোটালস, এই সাবটোটাল হবে না, এই সাবটোটালের নামে হবে না, অন্য নামে হবে। তাহলে আমার এটা কি অ্যাডজাস্টেড নেট প্রফিট, যেহেতু অ্যাডজাস্টেড আমি উল্লেখ করে দিছি, সেহেতু আমার এটাও কি আইএফআরএস 18 এর লিস্টেড আউট হয়নি, এটা আলাদা একটা সাবটোটালস। ঠিক আছে? তো এই তিনটা ক্রাইটেরিয়া আমি এটার মাধ্যমে কি করে দিলাম? প্রকাশ করতে পারবো, এবং এটা ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরম্যান্স মেজার হিসেবে আমার গণ্য হবে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আমি এখানে ধরেন আপনার এই যে এটা দিলাম যে স্পেসিফাইড বাই আইএফআরএস, অর্থাৎ আইএফআরএস 18 যে সাবটোটাল গুলো স্পেসিফাইড করছে, অপারেটিং প্রফিট, প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট বিফোর গ্রস প্রফিট, এগুলো হচ্ছে কি আইএফআরএস দ্বারা স্পেসিফাইড। তো এগুলো এমপিএম হতে পারবে না। হতে পারবে কোনটা? অ্যাডজাস্টেড গ্রস প্রফিট হতে পারবে, অ্যাডজাস্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামortization, এটা হতে পারবে, অ্যাডজাস্টেড প্রফিট এন্ড লস হতে পারবে, অর্থাৎ অ্যাডজাস্টেড কথাটা উল্লেখ করে আমি করতে পারবো। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার এমপিএম হবে, বা ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরম্যান্স মেজার হিসেবে থাকবে। এবার আসেন যে আমি যেটা বললাম যে ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরম্যান্স মেজার্স আপনার ডিসক্লোজ করতে হবে, বা এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সিঙ্গেল নোটে আমাকে ডিসক্লোজ করতে হবে। তো ডিসক্লোজটা আমি কিভাবে করব? একটা হচ্ছে রিকনসিলিয়েশন করতে হবে। রিকনসিলিয়েশনটা কি? রিকনসিলিয়েশন হচ্ছে এটা, অর্থাৎ আমার রিকনসিলিয়েশনটা দেখাতে হবে। এই যে আমি যে রিকনসিলিয়েশনটা করলাম এখানে, যে আমার নেট প্রফিট আছে হচ্ছে এত টাকা, নন রিকারিং লিগাল সেটেলমেন্ট আমি এই টাকাটা আমি যোগ করছি,
এবং আমার অ্যাডজাস্টেড নেট প্রফিট এটা, তো এটাকে বলা হচ্ছে একটা রিকনসিলিয়েশন। তো এই রিকনসিলিয়েশনটা আমার দেখাতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার হোয়াই এমপিএম কমিউনিকেটস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ভিউ, অর্থাৎ এই যে ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার্স, এটা কেন আপনার ম্যানেজমেন্ট ভিউটাকে আপনার দেখাচ্ছে, সেটা হচ্ছে আপনার বা কমিউনিকেট করতেছে বা কেন আপনি করতেছেন, এটা আপনাকে বলতে হবে। তো এখানে কি কি হবে সেটা হচ্ছে আপনার এক্সপ্লেনেশন আপনাকে দিতে হবে, যে আপনার কিভাবে এমপিএমটা আপনি ক্যালকুলেট করলেন এটার একটা এক্সপ্লেনেশন দিবেন। এই যে আপনি এটা করলেন, এই যে সাবটোটাল হিসেবে এই এমপিএমটা করলেন, এটা আপনি কিভাবে করলেন, কিভাবে ক্যালকুলেশনটা করলেন, এটা একটা আপনি ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। এবং আপনার বলতে হবে যে আপনার এই যে এমপিএমটা আপনি দিলেন, এই এমপিএমটা আপনার কিভাবে আপনার যে পারফরমেন্সটা, এই পারফরমেন্সটা আপনার প্রকাশ করবে, ঠিক আছে, এটাও আপনার বলে দিতে হবে লিখে, ঠিক আছে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার নট নেসেসারিলি কম্পারেবল উইথ আদার এন্টিটিস। তো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার অন্যান্য এন্টিটির সাথে আমার যে ম্যানেজমেন্ট ডিফারেন্ট পারফরমেন্স মেজার্স আমি এখানে করলাম, অন্যান্য এন্টিটির সাথে যে আমার কম্পারেবল হতে হবে এরকম কোনো বিষয় নেই, আমি আমার মতো দিব, ঠিক আছে। এখানে আপনার কোম্পানি যে ম্যানেজমেন্টের ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে, যে অন্য অন্য কোম্পানির সাথে যে আমার দেখে বা তার সাথে মিলিয়ে মিলিয়ে আমার করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা এখানে নেই। আপনি আপনার পারফরমেন্স মেজার করার জন্য যেভাবে দেওয়া দরকার আপনি ওইভাবেই দিবেন। তারপর হচ্ছে চেঞ্জেস ইন ক্যালকুলেশন। যদি আপনার এরকম হয় যে আপনি 1 বছর করছেন হচ্ছে এই এমপিএম দিয়ে, অর্থাৎ অ্যাডজাস্টেড নেট প্রফিট এটা দিয়ে, তো আপনি যদি নেক্সটে যদি আপনি এই যে এমপিএমটা আপনি চুজ করছেন, অর্থাৎ আপনি 2-3টাও চুজ করতে পারেন। তো আপনি যদি এটা চেঞ্জ করেন যে আমি এইটা দিব না আমি অন্যটা দিব, তো সেক্ষেত্রে আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে কেন আপনি দিলেন বা কেন আপনি চুজ করলেন, ঠিক আছে। এই জিনিসটা আপনাকে অবশ্যই এক্সপ্লেনেশন দিতে হবে এবং রিজন বলতে হবে যে কেন আপনি এটা চেঞ্জ করলেন। তো এই যে 4টা জিনিস, এই 4টা জিনিস আপনাদেরকে যে নোটসটা করবেন, নোটসটা করলে আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে। তো এবার একটা আমরা কেস স্টাডি দেখি। তো কেস স্টাডিতে ধরেন আপনার আইএফআরএস 18 অনুযায়ী হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা, বা ধরেন আপনার এটা প্রফিট এন্ড লস স্টেটমেন্টের স্ট্রাকচারটা করা। তো এখানে কি আছে যে আপনার গ্রস প্রফিট, তারপর হচ্ছে অপারেটিং প্রফিট, প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে আপনার প্রফিট বিফোর ট্যাক্স, তারপর হচ্ছে প্রফিট ফর দ্য ইয়ার ফ্রম কন্টিনিউ অপারেশন, তারপর হচ্ছে আপনার প্রফিট ফ্রম দ্য ইয়ার, সরি, প্রফিট ফর দ্য ইয়ার। এগুলো হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আপনার আইফআরএস 18 অনুযায়ী করা আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার কি আছে, যে সিন্স আইফআরএস 18 পারপাসেস, অর্থাৎ আইফআরএস 18 এর পারপাসে ইন্ট্রোডাকশন, যেহেতু আপনার ম্যানেজমেন্ট ডিফারেন্ট পারফরমেন্স মেজার্স ইন্ট্রোডাকশন হবে, তো সেক্ষেত্রে কোম্পানি কি করছে যে আপনার ডিসাইড করছে টু ডিসক্লোজ ওয়ান মেজার দ্যাট মিট এমপিএম ডিফাইন্ড। তো এখানে যেটা বলতেছিলাম যে আপনার ম্যানেজমেন্ট চুজ করছে যে তারা এমপিএম হিসেবে যে সাবটোটালটা ইউজ করবে সেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামortization, এই সাবটোটালটা ইউজ করবে। তারপর যেটা বলছে সেটা হচ্ছে the company will reconcile MPM to the most directly comparable subtotal
অর টোটাল স্পেসিফাইড উইথ আইএফআরএস। যাই হোক, এটা কোনো বিষয় না। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার রিকনসিলিয়েশন পারপাস, অর্থাৎ সে যে রিকনসিলিয়েশন করবে, তো রিকনসিলিয়েশন যেটা করবে সেটা হচ্ছে সে তো একটা এমপিএম চুজ করছে যে আপনার অ্যাডজাস্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস ডেপ্রিসিয়েশন অ্যামortization, এই জিনিসটা হচ্ছে সে দেখাবে এমপিএম এ। তো এটার জন্য সে কোন কোন এক্সপেন্সেস গুলো চুজ করবে সেটা হচ্ছে আপনার ইনসিডেন্টাল ইনকাম অর এক্সপেন্সেস, যেটা হচ্ছে আপনার নন রিকারিং ইনকাম এন্ড এক্সপেন্সেস, এগুলো হচ্ছে আপনার সে দেখাবে বা রিকনসাইল করবে বা অ্যাডজাস্টেড করবে। তারপর হচ্ছে আপনার ইনসিডেন্টাল কস্ট রিডাকশন, যে আপনার এমন কোন ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের কস্টটাকে রিডাকশন করায় ফেলছে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনার সে এই যে সাবটোটাল, এই সাবটোটালে অ্যাডজাস্টমেন্ট করবে। তারপর হচ্ছে আপনার ইন্টারনাল গ্রুপ কস্ট, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যামortization কস্ট, তারপর হচ্ছে আপনার ইন্টারেস্ট রিসিভড ফ্রম অকেশনাল লোনস, তারপর হচ্ছে আপনার এক্সেস রেটস গেইন অর লস ফ্রম ইন্টারেস্ট অন অকেশনাল লোন। এইগুলো হচ্ছে সে আপনার যেই সাবটোটালের সাথে সে অ্যাডজাস্ট করে এমপিএমটা তৈরি করবে। তো এখানে কি আছে যে ইন্টারনাল গ্রুপ কস্ট 3,52,095 টাকা এবং 3,20,195 টাকা 2022-23 মানে এই অ্যামাউন্ট গুলো আছে। তার কিছু ইনসিডেন্টাল ইনকাম এন্ড এক্সপেন্সেস ঘটছে। কি কি ইনসিডেন্টাল ইনকাম হয়েছে? আপনার সেটেলমেন্ট উইথ কাস্টমার ওভার এ ডিসপিউট, অর্থাৎ 46,518 টাকা হচ্ছে আপনার ইনসিডেন্টাল ইনকাম হয়েছে। আর ওদিকে ইন্স্যুরেন্স কম্পেনসেশন পাইছে কার মানে ব্রোকেন হয়েছে অ্যাক্সিডেন্টে 22,741 টাকা, এটা হচ্ছে 2022-এ। আর ইনসিডেন্টাল এক্সপেন্স ঘটছে, অর্থাৎ কিছু এক্সপেন্স ঘটছে যেটা হচ্ছে আপনার ট্যাক্স নন কমপ্লায়েন্স ফাইল, অর্থাৎ সে তাকে ফাইন দিতে হয়েছে 2023-এ। আর 2022-এ হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টে কার ভেঙে গেছে বা ব্রোকেন হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেটার কারণে রিপেয়ার করছে, রিপেয়ারের কস্ট হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার কি রিকারিং, সরি নন রিকারিং এক্সপেন্স। কারণ হচ্ছে আপনার কার তো আর সবসময় অ্যাক্সিডেন্ট ঘটবে না, তাই না? তো এটা যে রিপেয়ার কস্টটা, এই রিপেয়ার কস্টটা কি একটা নন রিকারিং এক্সপেন্স, তো সে এটা কি করবে? অ্যাডজাস্টেড করবে। তো সলিউশনটা কি? যে আপনি আসলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে নোটসটা দিবেন, এই নোটসটা আসলে কি দিবেন, এই জিনিসটা এখানে দেওয়া আছে যে এই হুবহু এইগুলো আপনাকে দিতে হবে। যে প্রথমে কিছু কি লিখতে হবে যে আইএফআরএস 18 রিকোয়ার্ডস, অর্থাৎ আইএফআরএস 18 তার যে প্রয়োজনটা কি আপনার কোম্পানিজ টু ডিসক্লোজ ইনফরমেশন অ্যাবাউট এমপিএম। তো এখানে আপনার কি গদবাঁধা যে বিষয়গুলো আছে সেগুলো আপনার এখানে দিতে হবে। তারপরে আপনাকে দিতে হবে কি, যে আপনার এখানে নন রিকারিং যে এক্সপেন্সেস গুলো আছে এগুলো হচ্ছে আপনার, বা নন রিকারিং যে ইনকাম এর এক্সপেন্সেস গুলো আছে সেটার একটা ইনফরমেশন এখানে দিতে হবে। দেন হচ্ছে আপনি কি করবেন? রিকনসিলিয়েশনটা দিবেন। এই রিকনসিলিয়েশনটাও আপনার কি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার কি কি করতে হবে, প্রথম যে জায়গাটা যে আপনার প্রথম রিকনসিলিয়েশনটা দিতে হবে। তো রিকনসিলিয়েশন আপনি কি করবেন? দিবেন। যেহেতু আপনি কি করছেন যে অ্যাডজাস্টেড ইবিআইটি দিয়ে আপনি চুজ করছেন, তো সেক্ষেত্রে আপনার প্রথমে যে জিনিসটা করলেন যে প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ইনকাম ট্যাক্স, এই জিনিসটা নিলেন, অর্থাৎ 2022 এবং 2023 এই অ্যামাউন্টটা নিলেন। তো এই অ্যামাউন্টটা নেওয়ার পরে আপনি ইনসিডেন্টাল যে এক্সপেন্সটা আছে, ইনসিডেন্টাল এক্সপেন্স এই যে আপনার এই যে 14,743 টাকা, এটা হচ্ছে আপনি এটার সাথে কি করলেন? মাইনাস করলেন। ইনসিডেন্টাল ইনকামটা আপনি যোগ করলেন। দেন হচ্ছে আপনার ইন্টারনাল গ্রুপ কস্ট, এটা আপনি কি করলেন? মাইনাস করলেন। দেন হচ্ছে আপনার কি হলো? যে অ্যাডজাস্টেড ইবিআইটি, ঠিক আছে, অ্যাডজাস্টেড ইবিআইটি অ্যামাউন্টটা এটা হয়েছে। এটা হওয়ার পরে আপনার এটা কি হবে যে আপনার ডেপ্রিসিয়েশনটা আপনি এখানে দেখলেন মাইনাস করতেছেন। তো তো ওইটার করার কারণে যে আপনার অ্যাডজাস্টেড ইবিআইটিডি হচ্ছে আপনার 32,84,290 টাকা। তো এই জিনিসটা কিন্তু আপনার একটু উল্টা ভাবে দেওয়া আছে যে আপনার এক্সপেন্সটা আপনি কি করবেন? যোগ করবেন। আর ইনকামটা আপনি মাইনাস করলেন। আর কস্টটাও আপনি যোগ করলেন। ডেপ্রিসিয়েশনটা আপনি কি করে দিলেন? অ্যাড ব্যাক করে দিলেন, যোগ করে দিলেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার অ্যাডজাস্টেড ইবিআইটিডি আপনার হয়ে যাবে। এবং এই যে এগুলো ট্যাক্স ইফেক্টটাও আপনাকে দেখাতে হবে। ট্যাক্স ইফেক্টটা কি? এটার সাথে আপনার যে ট্যাক্সের যে রেট, ধরেন 27.5% রেট, ঠিক আছে, 27.5% রেটের যে আপনার এটা আপনি এখানে দিবেন, ট্যাক্সের ইফেক্টটা আপনি এখানে দিয়ে দিবেন 27.5% করে।
তো এইভাবে হচ্ছে আপনার মূলত এই রিকনসিলিয়েশনটা করতে হবে। তো এই রিকনসিলিয়েশন করার পরে আপনাকে এটারই এক্সপ্লেনেশন আপনাকে দিতে হবে, ঠিক আছে? এটারই আপনার এক্সপ্লেনেশন আপনাকে দিতে হবে যে এখানে কি বলছে যে আপনার কেন আপনি এমপিএমটা চুজ করলেন, তারপর হচ্ছে আপনার যদি চেঞ্জেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বলবেন। তো এখানে আপনি কি বললেন যে আপনার ফর অল 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছরে আপনার কোম্পানি ইউজ এই যে ইবিআই টিডিএ এটা ইউজ করছে। তো এখানে আপনার ইনসিডেন্টাল যে ট্রানজাকশন সেটা হচ্ছে আপনার এক্সপ্লোর করছে প্রফিটের সাথে। তারপর হচ্ছে আপনার মানে এখানে যা যা করছেন, এই যে এখানে যা যা করছেন এটা হচ্ছে আপনি এখানে দেখাবেন বা এখানে আপনি বলে দিবেন, ঠিক আছে? এটা বলে দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার আরেকটা জিনিস বলে দিবেন যে আপনার ফার্দার দ্যাট দ্য কোম্পানি ডাজ নট চেঞ্জ দ্য ক্যালকুলেশন অফ দ্য এমপিএম হুইচ সিজেস টু ইউজ এ প্রিভিয়াসলি ডিসক্লোজড এমপিএম। অর্থাৎ আপনার প্রিভিয়াসে যে এমপিএমটা আপনি ইউজ করছেন এটা এবছরও কি করেননি, চেঞ্জ করেননি। যদি আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি আপনাকে বলে দিতে হবে যে আপনি কেন চেঞ্জ করলেন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার মূলত রিকনসিলিয়েশন করবেন। রিকনসিলিয়েশন করে হচ্ছে আপনার আপনি এটা আপনি পড়লে বুঝতে পারবেন যে আমি জাস্ট এখানে যা করছেন এটার আপনি একটা এক্সপ্লেনেশন আপনি এখানে দিয়ে দিলেন। তো এই যে নোটসটা, এই নোটসটা হচ্ছে এরকম ভাবে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নোটস আকারে আপনাকে দিতে হবে। এরপরে আর কিছু চেঞ্জ আসে সেটা হচ্ছে আপনার এগ্রিগেশন এন্ড ডিসএগ্রিগেশন। এগ্রিগেশন ডিসএগ্রিগেশনটা কি? এটা হচ্ছে গ্রুপিং, ঠিক আছে? গ্রুপিংটা কি, যে আমরা যে নোটস করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সেখানে আপনার যেমন এক্সপেন্সের নামগুলো দেই, তাই না? এক্সপেন্সের নাম, লাইবিলিটিজ এর নাম, ইনকামের নাম দেই, ঠিক আছে? তো ধরেন আপনার যে এক্সপেন্স, ধরেন প্রিন্টিং এন্ড স্টেশনারি একটা এক্সপেন্স আছে ধরেন। তো এটার মধ্যে আপনার যে এক্সপেন্স গুলো আসবে সেগুলো অবশ্যই আপনার কি ফুল যেই ক্লাসিফাইড, অর্থাৎ আপনি যে ক্লাসিফাইড করবেন পুরো যে ক্যারেক্টারিস্টিক্স আপনার মিললেই আপনি আপনার প্রিন্টিং এন্ড স্টেশনারির মধ্যে আপনার ওই এক্সপেন্স গুলো নিয়ে আসবেন, ঠিক আছে? অর্থাৎ যদি দেখেন যে আপনার এমন কোন এক্সপেন্স করতেছেন যেটা হচ্ছে আপনার প্রিন্টিং এন্ড স্টেশনারির মধ্যে পড়তেছে না, তো সেক্ষেত্রে আপনার এটা বাইরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? বাইরে অন্য যেই নামে দেওয়া যায় সবচেয়ে আপনার মানে মোস্ট ক্যারেক্টারিস্টিক্স এর সাথে মিলে এরকম কোন আপনি একটা নাম ইউজ করে আপনাকে আলাদা করে দেখাতে হবে। এটাকে বলা হচ্ছে আপনার এগ্রিগেশন এন্ড ডিসএগ্রিগেশন। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার আমরা আদার এক্সপেন্স দেখাই, আদার ইনকাম দেখাই। তো আইএফআরএস 18 এটাকে ডিসকারেজ করছে যে আপনার আদার্স বলে কিছু থাকবে না। আপনার যদি এরকম যদি পারেন যে আপনার মোস্ট ক্যাটাগরিতে পড়ে বা ক্যারেক্টারিস্টিক্সে পড়ে ওই এক্সপেন্সের মধ্যে জিনিসটা ইনক্লুড করে দেওয়ার, ঠিক আছে? তো আদার এক্সপেন্স এবং আদার ইনকাম এটাকে আপনার ডিসকারেজ করছে। যদি আপনার একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু আপনার এটা ডিসকারেজ। যে আপনার আদার এক্সপেন্স যদি হয়ে থাকে সেই এক্সপেন্স গুলো আপনি চেষ্টা করতে হবে যে আপনাকে অন্যান্য যে এক্সপেন্স গুলো দেখাইছেন এগুলোর যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে মোস্ট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আপনার মিলে সেক্ষেত্রে আপনার ওটা ওখানে আপনার দেখায় যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার অন্যান্য যে স্ট্যান্ডার্ড, অন্যান্য স্ট্যান্ডার্ডের কিছু চেঞ্জ আসছে। সেটা হচ্ছে আপনার IS7 এ আপনার প্রেজেন্টেশনে কিছু চেঞ্জ আসছে IFRS 18 এর মাধ্যমে। তো সেটা কি চেঞ্জ আসছে সেটা হচ্ছে আপনার ইনডিরেক্ট মেথড। আমরা সবাই জানি যে আপনার IFRS 7 এ সরি IS7 এ হচ্ছে আপনার ক্যাশ ফ্লোতে দুইটা মেথড আছে, একটা হচ্ছে ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথড। তো ইনডিরেক্ট মেথডে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে আপনার আগে আমরা কি দিতাম, আগে দিতাম হচ্ছে আপনার এই যে দেখেন যে প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে আমরা শুরু করতাম, ঠিক আছে? প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে আমরা শুরু করতাম। তো এখন যেটা করতে হবে যে আপনার প্রফিট বিফোর ট্যাক্সটা দিয়ে শুরু করার সুযোগ নাই। এখন আমাদেরকে শুরু করতে হবে কি অপারেটিং প্রফিট দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? এই যে অপারেটিং প্রফিট দিয়ে আমার শুরু করতে হবে। আমি যদি এখানে এটা একটু দেখাই যে আপনার আগে যেটা দেখাতাম সেটা হচ্ছে আপনার আগে যেটা দেখাতাম সেটা হচ্ছে আপনার প্রফিট বিফোর ট্যাক্স এই অ্যামাউন্ট আমরা নিতাম, এই যে এই অ্যামাউন্টটা আমরা নিতাম। কিন্তু এখন এই অ্যামাউন্টটা নিবেন না, এখন নিতে হবে হচ্ছে কি যে এই যে অপারেটিং প্রফিটের এই অ্যামাউন্টটা আমাকে নিতে হবে।
এই অ্যামাউন্টটা নিয়ে তারপর হচ্ছে আমার ক্যাশ ফ্লোর যাত্রা শুরু করতে হবে। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার আমরা প্রিভিয়াস প্রেজেন্টেশনে যেটা করতাম সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিং কস্ট এবং ইনভেস্টমেন্ট যে ইনকামটা আছে এটা হচ্ছে আপনার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং যে অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা ফাইন্যান্স কস্টটাকে অ্যাড ব্যাক করতাম বা ইনভেস্টিং ইনকামটা আমরা মাইনাস করে দিতাম। তো এটা আর এখন এইভাবে দেখার সুযোগ নাই। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইন্টারেস্ট কস্ট সেটা যাবে হচ্ছে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে, বা ডিভিডেন্ড সেটাও যাবে হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে, আর ইন্টারেস্ট যদি ইনকাম থাকে সেটাও যাবে হচ্ছে আপনার কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। ঠিক আছে, এগুলো আপনার অপারেটিং অ্যাক্টিভিটিসে দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার IS-8 এর যে টাইটেলটা, এই টাইটেলটা চেঞ্জ আসছে। আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং পলিসিস চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস এন্ড এরর্স। এখন এটা নতুন করে নাম হবে হচ্ছে বেসিস অফ প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার IS-8 এর টাইটেলটা চেঞ্জ আসছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে IS-1 এর কিছু প্যারাগ্রাফ IS-8 এ নিয়ে আসছে। সেটা হচ্ছে আপনার কি কি প্যারাগ্রাফ, একটা হচ্ছে ফেয়ার প্রেজেন্টেশন এন্ড কমপ্লায়েন্স উইথ IFRS, এইটা একটা প্যারাগ্রাফ ছিল। এটা এখন আমরা পাবো হচ্ছে আপনার IS-8 এ, আমরা এটা IS-8 এ পাবো। তো এখানে একটু IFRS 18 দেওয়া আছে, যাবে হচ্ছে IS-8 এ, IS-8 এ যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে গোয়িং কনসার্নটা আমরা IS-1 এ পেতাম, এটা এখন পাবো হচ্ছে IS-8 এ। ঠিক আছে, এটা ট্রান্সফার করে IS-8 এ ঢুকে ফেলছে। তারপর হচ্ছে আপনার অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, এটাও আপনার আমরা পাবো হচ্ছে আপনার IS-8 এ পাবো। ঠিক আছে, IS-8 এ এটা ট্রান্সফার করে ফেলছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে IS-33। IS-33 আমরা জানি যে আপনার সাধারণত আর্নিং পার শেয়ার বা ইপিএস নিয়ে কথা বলা আছে। তো আমরা সবাই জানি যে প্রতিটা লিস্টেড কোম্পানিতে আপনার আর্নিং পার শেয়ার বা ইপিএস এর একটা ভ্যালু আমাদেরকে দেখাতে হয় প্রফিট এন্ড লস স্টেটমেন্টের নিচে। তো সেই ক্ষেত্রে আপনার IS-33 তে যে অ্যামেন্ডমেন্টটা আসছে সেটা হচ্ছে আপনার IS-33 পারমিট করছে যে আপনার এডিশনাল আর্নিং পার শেয়ার দেওয়ার জন্য, যেটা হচ্ছে আপনার মূলত যে এই যে সাব টোটালটা আছে এই সাব টোটাল অনুযায়ী একটা করা, ধরেন আপনার এই যে অ্যাডজাস্টেড নেট প্রফিট, এই অ্যাডজাস্টেড নেট প্রফিট অনুযায়ী একটা ইপিএস দাঁড় করাতে পারবে। একটা হচ্ছে আপনার জেনারেল ইপিএস ধরবে, ধরেন আপনার একটা কোম্পানির শেয়ার মানে শেয়ার আছে হচ্ছে আপনার 2 লক্ষ টাকা, সরি 2 লক্ষ শেয়ার আছে, সরি 2 লক্ষ শেয়ার আছে। তো আপনার সাধারণত জেনারেল ইপিএসটা কত? জেনারেল ইপিএস হচ্ছে আপনার এই যে নেট প্রফিট, ধরেন 2027-এ নেট প্রফিট এমনি বাদ দিলাম, এটা হচ্ছে আপনার কি জেনারেল ইপিএস। তো IS-33 যে অ্যামেন্ডমেন্ট আসছে সেটা বলছে যে এডিশনালিও আপনি ইপিএসটা দেখাতে পারবেন এমপিএম বেসডে। সেটা কত? এই যে এইভাবে, যাতে করে আপনার ইনভেস্টররা অ্যাকচুয়াল ইপিএসটাও বুঝতে পারে যে আপনার এই যে নন রিকারিং যে এক্সপেন্সটা ঘটলো এটা যদি না ঘটে সেক্ষেত্রে আপনার ইপিএসটা কত থাকতো। ঠিক আছে, এভাবে তারা যাতে বুঝতে পারে, এটা একটা চেঞ্জ আসছে। তারপরে যেটা সেটা হচ্ছে আপনার এটার ইফেক্টিভ ডেটটা কবে। তো আমি তো বারবারই বলতেছিলাম যে আপনার 2027-এর 1 জানুয়ারি থেকে হচ্ছে আপনার IFRS 18 আমাদেরকে ফলো করতে হবে, এবং যদি কেউ চায় যে এই বছর থেকেই সে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে সেটা করার সুযোগ আছে, যেটা হচ্ছে আপনার আর্লি অ্যাডপশন করার সুযোগ আছে। তো এই হচ্ছে আজকের প্রেজেন্টেশন। তো আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিই, সেটা হচ্ছে আপনার যে কোনো একটা লিস্টেড কোম্পানির আপনি করবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নামাবেন, নামিয়ে সেখানে যে প্রফিট এন্ড লস স্টেটমেন্টটা আছে এই প্রফিট এন্ড লস স্টেটমেন্টকে আপনি IFRS 18 অনুযায়ী হচ্ছে আপনি ডিজাইন করবেন। ডিজাইনটা কিভাবে করবেন, যে আপনার IS-1 অনুযায়ী হচ্ছে আপনার
প্রফিট এন্ড লস স্টেটমেন্টটা দেওয়া আছে, তাই না? তো ওইটাকে আপনি আইএফআরএস 18 এ যদি প্রেজেন্ট করেন সেক্ষেত্রে আপনার কি হবে সেটা হচ্ছে আপনি করে দেখাবেন আর কি। যেমন আপনার জাস্ট বলে দিই যে এরকম আর কি, যে ধরেন আপনার প্রফিট এন্ড লস স্টেটমেন্টটা হচ্ছে এরকম আছে। তো এরকম যদি থাকে তো এটা হচ্ছে আইএস 1 অনুযায়ী, আপনি জাস্ট আইএফআরএস 18 অনুযায়ী এই যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটে হচ্ছে আপনি কনভার্ট করবেন, ঠিক আছে? যে আপনি ধরেন এরকম একটা এক্সপেন্স দেওয়া আছে বা ইনকাম দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, যেটা আপনি যাবে হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে বা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে, সেক্ষেত্রে আপনি এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে দেখাবেন, ঠিক আছে? এরকম করে একটা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট আপনি রিস্টেট করবেন বা আপনি মানে রিডিজাইন করে আপনি জমা দিবেন এক্সেলে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস। তো আমরা ডিটেলসে যে আপনার আসলে কি কি হয়, তো আপনাদের অ্যাডভান্সমেন্টের জন্য অনেক সুযোগ আছে আইফআরএস 18। আপনারা অনেক কিছুই আলহামদুলিল্লাহ জানলেন, এবং ভিডিও রেকর্ডিং যখন আপনারা পাবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে আইফআরএস 18টা কিভাবে আসলো এবং কি কি করতে হবে। মূলত তিনটা মূল চেঞ্জ, তিনটার মধ্যে দুইটা হচ্ছে আপনার মেজর, একটা হচ্ছে প্রফিট এন্ড লস স্টেটমেন্টের ডিজাইনটা, এবং আপনার ম্যানেজমেন্ট ডিফেন্স পারফরমেন্স মেজার্স, এই দুইটা জিনিস আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর কি এই ক্লাসের মাধ্যমে। তো এই হচ্ছে আজকের ক্লাস। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে বা কোশ্চেন থাকে এখন করতে পারেন।